গুড মর্নিং প্রত্যেককে, গুড মর্নিং। চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ক্লাস। এবং আজকের ক্লাসে বেশ কিছু প্রশ্ন তোমাদের কাছে রয়েছে। নাম্বার 1, ফার্স্ট প্রশ্ন তোমাদের কাছে, অসহযোগ আন্দোলনের সময় বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? বলো চটজলদি অ্যান্সার, আমরা পরপর করে নেব। বলো অসহযোগ আন্দোলনের সময় বাংলার ছাত্র আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেছিলেন? অপশন নাম্বার 1 অরবিন্দ ঘোষ, অপশন নাম্বার 2 চিত্তরঞ্জন দাস, অপশন নাম্বার 3 সুভাষচন্দ্র বসু। কি বলেছে এখানে? অসহযোগ আন্দোলনের সময়। অসহযোগ আন্দোলন মানে কোন সময়কে আমরা অসহযোগ আন্দোলন বলছি? 1920 থেকে 1922 এই সময়কালে গান্ধীজির প্রথম জনগণ কেন্দ্রিক আন্দোলন, জনমুখী আন্দোলন হিসাবে যে আন্দোলনকে আমরা প্রত্যক্ষ করি বা লক্ষ্য করি, তার নামই হচ্ছে এই আন্দোলনটা। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা? তাহলে এই আন্দোলনে আমরা ছাত্র আন্দোলন কি নেতৃত্ব দিয়েছিলেন কে? বলো কি হবে? চটজলদি অ্যান্সার, প্রত্যেকে অ্যান্সার করবে কিন্তু, প্রত্যেকের অ্যান্সার চাই। বলো কি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার? তাহলে কি বলছে প্রশ্নটা? আমাদের প্রশ্নটা বলছে অসহযোগ আন্দোলনের সময় বাংলার ছাত্র আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছিলেন কে? অবভিয়াসলি তোমরা অনেকেই বলছো অরবিন্দ ঘোষ। চলো অ্যান্সার করি। দেখো কিছু অ্যান্সার আছে, একদম শৌকফা খাতুন কি বলছো? সুভাষচন্দ্র বসু। তাহলে অ্যান্সার তোমাদের মধ্যে সি অ্যান্সারটাই বেশি পপুলার হয়ে আসছে, কিন্তু নয়। অ্যান্সারটা হচ্ছে কি? চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, চিত্তরঞ্জন দাস। তিনি কি করেছিলেন? অসহযোগ আন্দোলনের সময় বাংলার যে ছাত্র সমাজ তাকে উজ্জীবিত করেছিলেন। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে আমাদের চিত্তরঞ্জন দাস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নতুন প্রশ্ন। প্রশ্নগুলো বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো একটু ডেপথ থেকে আনা হয়েছে, এবং বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো লোকাল। ঠিক আছে, লোকাল মানে নর্মালি, লোকাল বলবো না, নর্মালি কোশ্চেন। তো এটার অ্যান্সার কি হচ্ছে? আমাদের চিত্তরঞ্জন দাস। তাহলে এখান থেকে আরো কিছু জানি, নর্মাল কিছু লাইন তোমাকে মনে রাখতে হবে। সেগুলো কি কি আছে? নাম্বার 1, অসহযোগ আন্দোলন কার সময় শুরু হয়েছিল? যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো? কার সময় শুরু হয়েছিল? লর্ড চেমসফোর্ড। চেমসফোর্ডের সময় শুরু হয়েছিল। ঠিক আছে, শেষ হয়েছিল কার সময়? লর্ড রিডিং এর সময় শেষ হয়েছিল, তাই তো? তাহলে চেমসফোর্ডের সময় শুরু, রিডিং এর সময় শেষ। গুরুত্বপূর্ণ, এগুলো নর্মালি প্রশ্ন। গান্ধীজির প্রথম মাস বেস পলিটিক্যাল মুভমেন্ট কোনটা? অসহযোগ আন্দোলন। তিলক স্বরাজ্য ফান্ড কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অসহযোগ আন্দোলনের সময়। সব থেকে বেশি গান্ধীজির কোন আন্দোলনে প্রথম মহিলা শ্রেণী অংশগ্রহণ করেছিল স্বতঃস্ফূর্তভাবে? অসহযোগ আন্দোলনের সময়। তো এইগুলো হচ্ছে বেসিক নর্মাল ইনফরমেশন, যেগুলো আমরা অসহযোগ আন্দোলন থেকে বাদ বাকি দেখে নিতে পারি। চলো চলে যাই 2 নম্বরে। ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয়েছিল কোন আন্দোলন চলাকালীন? ভয়েস অফ ফ্রিডম, ঠিক আছে, ভয়েস অফ ফ্রিডম, এই যে এটা একটা অর্গানাইজেশন আন্দোলনকে উজ্জীবিত করার জন্য। তো এই যে ভয়েস অফ ফ্রিডম, এটা কোন আন্দোলন চলাকালীন আমরা দেখতে পারি? অপশন নাম্বার 1 বঙ্গভঙ্গ, অপশন নাম্বার 2 অসহযোগ আন্দোলন, অপশন নাম্বার 3 আইন অমান্য আন্দোলন, এবং অপশন নাম্বার 4 ভারত ছাড়ো আন্দোলন। বলো দেখি কি হবে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার? কি বলছো? কেয়া ভেবে করলাম না, গেস যদি করো, কিছু প্রশ্ন আছে যেগুলো গেস করে তুমি লিখতে পারো। আর যদি টু দি পয়েন্ট অ্যান্সারের থাকে, কে প্রতিষ্ঠা করেছিলেন, এইরকম প্রশ্ন থাকলে তুমি গেস করলে কি বিপদ। কারণ তুমি একটা জিনিস ভাবো না, সুভাষচন্দ্র বসুকে সেই মুহূর্তে কি করে মাথায় এলাম বুঝতে পারলাম না। এটা আমি এটা শকড হলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, নতুন কোশ্চেন জানলে। তো এই প্রশ্নটা কি হবে বলতে পারবে? এই প্রশ্নটা ভয়েস অফ ফ্রিডম এটা কোন আন্দোলন চলাকালীন হয়েছিল? বঙ্গভঙ্গ, না অসহযোগ, না আইন অমান্য, না ভারত ছাড়ো? কোশ্চেনটা কি একটু কঠিন হয়ে দাঁড়ালো তোমাদের কাছে? কোশ্চেনটা কি কঠিন লাগলো নাকি আনকমন লাগছে? অ্যান্সার কেন নেই? অভিষেক কি স্কিপ বলছো? চলো অ্যান্সার করি। দেখো এরকম বেশ কিছু প্রশ্ন আমাদের পড়তে হবে, পড়া উচিত। যদি আমি সপ্তাহে একদিন এই উইকলি রিভিশন ক্লাস না আনি, তাহলে এই জায়গাগুলো আমাদের কাছে অ্যাভয়েড হয়ে যাবে। তো
তো যে প্রশ্নগুলো তোমার মনে হবে নতুন সেগুলো একটু লিখে নেবে। এই যে ভয়েস অফ ফ্রিডম, এটা মেনলি তৈরি হয়েছিল কোন সময়? ভারত ছাড়ো আন্দোলনের সময়। মনে রাখতে হবে, ভারত ছাড়ো আন্দোলনের সময় আমরা দেখেছিলাম ভয়েস অফ ফ্রিডম এরকম দল একটি তৈরি হয়েছিল। ভয়েস অফ ফ্রিডম মানে কি? স্বাধীনতার জন্য আওয়াজ তোলা, যে ইংরেজরা ভারত ছেড়ে চলে যান, গো ব্যাক, চলে যাও। তাহলে এটা হচ্ছে আমাদের এই সময় 1942। মাথায় রাখতে হবে এই যে ভারত ছাড়ো আন্দোলন যে আমরা বলছি, ভারত ছাড়ো আন্দোলন থেকেও আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করা যেতে পারে নর্মাল বেসিক লেভেলের। যেমন ভারত ছাড়ো আন্দোলনের সিদ্ধান্ত কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল, এরকম একটা প্রশ্ন আমাদের বেসিক লেভেলে তৈরি করা যেতে পারে। তাহলে কি বলবো আমরা? সেটা হচ্ছে ওয়ার্ধা অধিবেশনে এটা ঠিক করা হয়েছিল, তাই না? ভারত ছাড়ো আন্দোলনের পরিকল্পনা কে করেছিল? ড্রাফট রাইটার কে ছিলেন? দেখো, প্রত্যেকটা আন্দোলনে কেউ না কেউ ড্রাফট তৈরি করেছেন। তাহলে এই আন্দোলনের ড্রাফট কে তৈরি করেছিলেন? আমরা বলবো জওহরলাল নেহেরু। JL নেহেরু ভারত ছাড়ো আন্দোলনের ড্রাফট রাইটার ছিলেন। যেমন অসহযোগ আন্দোলনের ড্রাফট রাইটার কে ছিলেন? CR দাস, চিত্তরঞ্জন দাস ছিলেন। আইন অমান্য আন্দোলন গান্ধীজি ডেভিড থরেউর লেখা সিভিল ডিসঅবিডিয়েন্স এই বইটা থেকে কনসেপ্ট নিয়েছিলেন। তো এগুলো হচ্ছে বেসিক লেভেলের প্রশ্ন, বেসিক জায়গা যেগুলো থেকে তুমি এইগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, তো অ্যান্সার কি হচ্ছে আমাদের? ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট আছে 3 নম্বরে। কি বলছে 3 নম্বরের প্রশ্নে? 3 নম্বরের প্রশ্ন বলছে কে 1857 সালে নিউ ইয়র্ক ডেইলি ট্রাইবুন পত্রিকায় সিপাহী বিদ্রোহ সম্পর্কে লিখেছেন? কি লিখেছেন? অনেকে যাকে সেনা বিদ্রোহ বলে মনে করছেন সেটি আসলে জাতীয় বিদ্রোহ। ঠিক আছে, কিসে বলেছেন? নিউ ইয়র্ক ডেইলি ট্রাইবুন পত্রিকায় বলেছেন। কে বলেছেন? একদম সোজা প্রশ্ন কিন্তু এটা, কিন্তু এই প্রশ্নটা বেশ ইন্টেলেকচুয়াল প্রশ্ন তোমাদের কাছে। অপশন নাম্বার 1 উইনস্টন চার্চিল, অপশন নাম্বার 2 কার্ল মার্কস, নাকি শ্যামজি কৃষ্ণ বর্মা? এই প্রশ্নটার উত্তর তোমরা প্রত্যেকেই পারবে। বলো কি হবে প্রশ্ন সঠিক অ্যান্সার? বলো চটজলদি, কি হবে এই প্রশ্ন? 1857 সালে নিউ ইয়র্ক ডেইলি ট্রাইবুন পত্রিকায় সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কে? ভেরি গুড, একদম ঠিক অ্যান্সার করেছো। তাহলে কার্ল মার্কস, তাই তো? তাহলে কার্ল মার্কস জাতীয় বিদ্রোহ বলেছেন সিপাহী বিদ্রোহকে। কোন পেপারে? এখানে আরো একটা প্রশ্ন লুকিয়ে আছে তোমাদের কাছে, সেটা কি? ডেইলি ট্রাইবুন, নিউ ইয়র্ক ডেইলি ট্রাইবুন এই পত্রিকাতে কিন্তু প্রথম এই কথাটি কার্ল মার্কস ঘোষণা করেছিলেন। ঠিক আছে, ভেরি গুড, সঠিক অ্যান্সার কার্ল মার্কস। নেক্সট চলে যাই 4 নম্বর প্রশ্ন, কি আছে দেখিনি। বলছে 1857 সালের বিদ্রোহে বাঘ নামে পরিচিত ছিলেন কে? এটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া উচিত ছিল আমার। তো বাঘ নামে পরিচিত ছিলেন কে, মানে জাস্ট সাহসিকতার জন্য আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন উপাধি দিই, তেমনি সিপাহী বিদ্রোহের টাইগার কে? অপশন নাম্বার 1 কুনওয়ার সিং, অপশন নাম্বার 2 মঙ্গল পান্ডে, অপশন নাম্বার 3 সেটা হচ্ছে ভগৎ সিং বা ভক্ত সিং, নাম্বার ডি হচ্ছে নানা সাহেব। বলো কি হবে অ্যান্সার? বাঘ নামে পরিচিত ছিল কে? বিদ্রোহের বাঘ, কি হবে অ্যান্সার? 1857 সালে সিপাহী বিদ্রোহের বাঘ নামে পরিচিত ছিলেন কে? বলো কি হবে অ্যান্সার? সিপাহী বিদ্রোহ তো সবাই পড়েছ। 1857 সিপাহী বিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিং এর শাসনকালে। কি হবে অ্যান্সার? দেখি একবার চেষ্টা করে দেখি। যারা যারা অ্যান্সার দিচ্ছ আমার মনে হচ্ছে সব আন্দাজে অ্যান্সার দিয়েছো। অবভিয়াসলি দেখো, এই প্রশ্নগুলো একটু আমাদের সাইটের বাইরের প্রশ্ন, আমি জানি, এর জন্য আমি নিয়ে এসেছি আজকের ক্লাসে, যাতে নতুন কিছু জানো। আমার উদ্দেশ্যই এটা ছিল। একটু অ্যাডভান্স প্রশ্ন বলো, অন্য প্রশ্ন আছে দেখবে, খুব সোজা প্রশ্ন আছে এখানে, সব মিলিয়ে মিশিয়ে আছে এখানে। তো দেখো, এই যে বাঘ, এটা কিন্তু কুনওয়ার সিংকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, বিহার থেকে যিনি লিড করেছিলেন সিপাহী বিদ্রোহে, তার নাম কি ছিল? কুনওয়ার সিং। ইনি কিন্তু সিপাহী বিদ্রোহের বাঘ নামে পরিচিত ছিলেন। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? ভেরি গুড অ্যান্সার, বিভান দিয়েছো, সঠিক অ্যান্সার
সঠিক অ্যান্সার মালতী দিয়েছি, বিট্টু দিয়েছি বা অনেকে দিয়েছি, কেয়া দিয়েছি। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার কুনওয়ার সিং। ঠিক আছে, তাহলে বিহার থেকে লিড করছেন কে? কুনওয়ার সিং। বলো দেখি নানা সাহেব সিপাহী বিদ্রোহের কোথা থেকে লিড করছেন? নানা সাহেব সিপাহী বিদ্রোহের কোথা থেকে লিড করছেন? কানপুর থেকে, তাই তো? তাহলে কানপুর থেকে লিড করছেন কে? কানপুর থেকে লিড করছেন নানা সাহেব, যার মন্ত্রী ছিলেন কে? তাতিয়া তোপি। তাহলে তাতিয়া তোপি ছিলেন নানা সাহেবের মন্ত্রী। ঠিক আছে, আর ভগৎ সিং, এটা ভকত সিং হবে। এটা যদি ভকত করি, এখানে ভক্ত আছে যেহেতু এটা আনকমন বলে, আর যদি ভকত সিং বলি তাহলে কি হবে? আমরা দিল্লি থেকে তাকে অ্যাজ এ সেনাপতি হিসাবে দেখতে পাবো, তাই তো? চলো চলে যাই তাহলে। অ্যান্সার কি হলো আমাদের? অ্যান্সার এ, মানে কুনওয়ার সিং ইজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাই 5 নম্বর প্রশ্নতে কি আছে দেখি। মারাঠা রাজনীতির চাণক্য। দেখো এইটা আমাকে আর বলতে হবে না, এটা তোমরা সবাই জানো। কি হবে অ্যান্সার? দ্বিতীয় বাজিরাও, বালাজি বাজিরাও, নানা ফড়নবিশ, কোনোটি নয়। এটা গরম গরম পড়া, সবে গতকালই শেষ করেছি, মারাঠা গতকালই শেষ করেছি আমি তোমাদের। ঠিক আছে, তো সুতরাং এই পড়াটা তোমাদের কাছে গরম আছে। বলো কি হবে অ্যান্সার? চট জলদি বলো কি হবে অ্যান্সার? তাহলে মারাঠা রাজনীতির চাণক্য আমরা কাকে বলবো? মারাঠা রাজনীতির চাণক্য আমরা বলবো কাকে? অপশন নাম্বার 1 দ্বিতীয় বাজিরাওকে, বালাজি বিশ্বনাথকে, নানা ফড়নবিশকে, কোনোটি নয়। তো একদমই দাঁড়াই না, সঠিক অ্যান্সার করে দিই যে বালাজি তোমার জনার্দনকে। তাহলে জনার্দনকে এখানে, জনার্দন এখানে নানা ফড়নবিশ, তাই তো? পড়েছিলাম তো নানা ফড়নবিশের অরিজিনাল নাম কি, নানা ফড়নবিশের প্রকৃত নাম কি? কমেন্ট সেকশনে লেখো। চলো পরেরটাতে চলে যাই, 6 নম্বর প্রশ্নতে। শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন কে? সব মিলিয়ে মিশিয়ে প্রশ্ন আছে, শুধু রিভিশন করো, রিভিশন দেওয়ার জন্য আজকের ক্লাসটা কিন্তু। বলো কি হবে অ্যান্সার? শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন কে? গুরু অর্জুন, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ। কি হবে অ্যান্সার? দেখো সবাই কিন্তু ট্রাই করেছিলেন, কিন্তু একজন একদম অফিসিয়ালি ভাবে শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন। না হলে কি হতো? শিখরা শিখদের উচ্ছেদ করে দিত, শিখদের মেরে ফেলে দিত, তাদের রাজ্যকে মুঘলরা দখল করে নিত। তার জন্য দরকার ছিল শিখদের সামরিক শক্তিতে বলিয়ান হওয়া, আর এই কাজটা শিখদের হয়ে কে সম্পূর্ণ করেছিলেন? কি হবে অ্যান্সার? ও সরি 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 অভিষেক, অ্যাবসলিউটলি একদম ঠিক ঠিক। এখানে আমি চাণক্য দেখিনি, তা চাণক্য হলে বালাজি বিশ্বনাথ হবে। এ হে, এক্সট্রিমলি সরি, বালাজি বিশ্বনাথ হচ্ছে চাণক্য, অ্যান্সার হচ্ছে বি হবে। এক্সট্রিমলি সরি, একদম। নানা ফড়নবিশ হবে হচ্ছে ম্যাকিয়াভেলি। আগের প্রশ্নটা কাইন্ডলি একটু মিস্টেক আমার দ্বারাই হয়েছে, একটু ঠিক করে নিও। নানা ফড়নবিশ হচ্ছে কি? নানা ফড়নবিশ হচ্ছে ভারতের ম্যাকিয়াভেলি, মারাঠাদের ম্যাকিয়াভেলি। ঠিক আছে, আর বালাজি বিশ্বনাথ হচ্ছে মারাঠা রাজনীতির চাণক্য। ঠিক আছে, কারণ আমি তোমাদের বলেছিলাম যে 1719 সালে তিনি একটি সন্ধি করেছিলেন মুঘল সম্রাট, মুঘল সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সঙ্গে, এবং মারাঠা সাম্রাজ্যকে পুনরায় স্থাপন করেছিলেন। ঠিক আছে, কারণ শাহু মহারাজ সাতারাতে তিনি পুনরায় ফিরে গেছিলেন, তার জন্য। তো অ্যাবসলিউটলি মানে সঠিক অ্যান্সার হচ্ছে বি, আর নানা ফড়নবিশ কিন্তু হবে না, এটা আমার বাই মিস্টেক, এক্সট্রিমলি সরি এর জন্য। নেক্সট চলে আসি আমরা, শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন কে? তাহলে অ্যান্সার কি হবে? শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন কে? গুরু অর্জুন, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ। তো সঠিক অ্যান্সার কি দাঁড়াচ্ছে? আমরা দশম শিখ গুরু গোবিন্দ সিংকে দেখতে পাই, যিনি শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন। কিন্তু যদি তোমাকে বলা হতো যে কার সময় থেকে প্রথম শিখরা সামরিক জাতিতে পরিণত হয়েছিলেন, প্রথম কার সময় থেকে হয়েছিলেন, যদি এই প্রশ্নটা করতো তাহলে কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, তো যাই হোক, এটা ইনি হচ্ছেন দশম শিখ গুরু, তার সময় থেকে আমরা দেখতে পাই। ওকে, কি কি আমরা পড়েছি? যেমন পাহুল ব্যবস্থা তিনি চালু করেছিলেন, তিনি খালসা ব্যবস্থা চালু করেছিলেন,
শিখদের ভ্রাতৃত্ববোধের জন্মের জন্য সিং টাইটেল তিনি প্রবর্তন করেছিলেন। তো এর দ্বারা শিখদের একতাবদ্ধ এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জন্মাবার চেষ্টা করা হয়েছিল। ওকে, চলো চলে যাই তাহলে, সঠিক অ্যান্সার আমাদের বি। নেক্সট চলে আসি 7 নম্বর। পর্তুগিজরা কোন সম্রাটের ফরমান বলে সাতগাঁওয়ে বসবাস করা শুরু করেছিল? পর্তুগিজ যারা ব্যবসা করতে এসেছিল তারা কাদের ফরমান নিয়ে সেখানে বসবাস করা শুরু করেছিল? বলো কি হবে অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার? একদম হিকায়েত, জাফরনামা, এগুলো সব লেখা ছিল, একদম ঠিক। বলো এই প্রশ্নটা কি হবে? পর্তুগিজরা কোন সম্রাটের ফরমান বলে, ঠিক আছে, সাতগাঁওয়ে বসবাস করা শুরু করেছিলেন? আকবর, না ফারুকশিয়ার, না জাহাঙ্গীর, না শাহজাহান? এটা একটু গেস করতে পারো, এটা কিন্তু করতে পারো, বলতে পারো কিন্তু কি হবে অ্যান্সার, একটু ট্রাই করে দেখি। চলো অ্যান্সারে দেখো দুটো জিনিস ফ্যাকচুয়েট করছে, একটা হচ্ছে 1 নম্বর, আরেকটা হচ্ছে 2 নম্বর, তাই তো? তো চলো আমি অ্যান্সারের দিকে আসি। যদি আমরা অ্যান্সারটাকে লক্ষ্য করি তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে আকবর যখন গুজরাট অভিযান করতে গিয়েছিলেন, গুজরাট অভিযানের কথা তোমরা প্রত্যেকেই আকবরের জানো, যে গুজরাট অভিযান হচ্ছে আকবরের সব থেকে দ্রুতগামী বিজয়, তাই তো? যেখানে তিনি সমুদ্র দর্শন করেছিলেন প্রথম এবং পর্তুগিজদের সঙ্গে মিট করেছিলেন ফার্স্ট, এবং তার পারমিশন অনুসারেই আমরা যদি দেখি তাহলে কিন্তু পর্তুগিজরা সাতগাঁওতে বসবাস করার ছাড়পত্র পেয়েছিল, মানে সুযোগ পেয়েছিল। ফারুকশিয়ার কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি হচ্ছে, একদম, তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? আকবর, তাই তো? অ্যান্সার কি এসছে? আকবর, তো ভেরি গুড। তাহলে আকবর ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে আকবরের সময় আমরা কিন্তু দেখতে পাই পর্তুগিজ যারা ছিলেন তারা সাতগাঁওয়ে থাকার অনুমতি পেয়েছিলেন, ঠিক আছে? আর ফারুকশিয়ারের ফরম্যান কবে? 1717 ফারুকশিয়ারের ফরম্যান, ঠিক আছে? ফারুকশিয়ারের ফরম্যান সবাই তোমরা জানো এই বিষয়। চলে আসি 8 নম্বর। আমিনি কমিশন নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? পুলিশি ব্যবস্থা, ইংরেজি শিক্ষার প্রচলন, ঠগি দমন, নাকি ভূমি রাজস্ব? বলো দেখি কি হবে অ্যান্সার। আমিনি কমিশন কিসের সঙ্গে জড়িত? নামটা শুনেছো? আমিনি কমিশন শুনেছি, কিন্তু কিসের সঙ্গে জড়িত বলো? চট জলদি অ্যান্সার করো, সবাই পারবে। আমিনি কমিশন, বিখ্যাত কমিশন, কিসের সঙ্গে জড়িত? 1776 1776 কিসের সঙ্গে জড়িত? ওই অ্যান্সার করি, ভেরি গুড। তো চলো চট জলদি অ্যান্সার করি। তাহলে যদি আমরা দেখি আমিনি কমিশন নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অবশ্যই হবে ভূমি রাজস্ব, তাই তো? কারণ তোমরা সবাই জানো ওয়ারেন হেস্টিংস যখন বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়ে এলেন তখন তার প্রথম চিন্তা ছিল বা প্রথম কাজই ছিল শাসন থেকে রাজস্ব ব্যবস্থাকে আলাদা করে দেওয়া। কারণ তিনি জানতেন যে ইংরেজদের তখনই ফিক্সড স্যালারি দেওয়া সম্ভব হবে যখন তাদের ফিক্সড ইনকাম আসবে, তাই তো? আর ফিক্সড ইনকামের জন্যই তারা কি করেছিল? শাসন ব্যবস্থা থেকে রাজস্ব ব্যবস্থাকে আলাদা করে দিয়েছিল। এবং ওয়ারেন হেস্টিংস সর্বপ্রথম একটা কমিটি রাজস্বের জন্য একটা ইউনিট তৈরি করেছিল, রাজস্ব আদায়ের জন্য একটা ইউনিট তৈরি করেছিল যার নাম ছিল হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট, মানে রেভিনিউ কমিটি অফ তোমার রেভিনিউ। আর এই কমিটি অফ রেভিনিউ ডিপার্টমেন্ট ঠিক করেছিল যে রাজস্ব আদায় করার জন্য কমিটি অফ সার্কিট তৈরি করানো হবে, মানে যেটাকে বলে ভ্রাম্যমাণ কমিটি। এই ভ্রাম্যমাণ কমিটি কি করত? জেলায় জেলায় ঘুরে তারা রাজস্ব সংগ্রহ করত, এবং রাজস্ব সংগ্রহ করতে করতে যারা সর্বোচ্চ রাজস্ব দিত তাদের সঙ্গে একটা বন্দোবস্তে আসতো, যেটাকে কি বলা হতো? সেটাকে বলা হতো পাঁচশালা বন্দোবস্ত বা ইজারাদারি বন্দোবস্ত, যেটা 1772 সালে করা হয়েছিল,
তো এই যে পাঠশালা বন্দোবস্তের মূল কথা কি ছিল, যে যিনি সর্বোচ্চ রাজস্ব দেবেন তাকে একটা ফিক্স রাজস্ব 5 বছর ধরে দিতে হবে। ঠিক আছে, তাহলে এতে ব্রিটিশরা তাদের ইনকামকে ফিক্সড পেয়ে গেল। কিন্তু এই যে পরিকল্পনাটা ছিল সেটা ব্যর্থ হলো। কেন ব্যর্থ হলো? কারণ এখানে যারা 5 বছরের রাজস্ব পেয়েছেন তারা কি করেছে, তাদের ফসল বিভিন্ন সময় উৎপাদন হয়নি, তারা এক রাজস্ব দিতে পারেনি, ফলে কি হলো, পাঠশালা বন্দোবস্তের ত্রুটি দেখা গেল। আর এই পাঠশালা বন্দোবস্তের ত্রুটিকে দূর করার জন্য হেস্টিংস মানে লর্ড ওয়ারেন হেস্টিংস এবং তার কাউন্সিলের একজন মেম্বার যার নাম বারওয়েল, এরা দুইজন একটা কমিটি তৈরি করলো যার নাম ছিল হেস্টিংস বারওয়েল কমিটি। আর এই হেস্টিংস বারওয়েল কমিটি সিদ্ধান্তে এলো যে পাঠশালা বন্দোবস্তের ত্রুটি মুক্ত করার জন্য একটা কমিশন তৈরি করা হবে। সেই কমিশনটার নামই হচ্ছে আমিনি কমিশন। আর এই আমিনি কমিশন রিক্রুট হবার পর তারা ডিসিশন নিল যে পাঠশালা বন্দোবস্ত ব্যর্থ হবে, যদি আবার চালু করা হয় ব্যর্থ হবে। তাই তারা পাঠশালা বন্দোবস্তকে বন্ধ করে 1777 সালে একশালা বন্দোবস্ত চালু করলো, মানে 1 বছরের জন্য জমি লিজ দেওয়া শুরু হলো। তাহলে এটা আমরা কিসের সঙ্গে রিলেটেড দেখলাম? এটা আমরা ভূমি রাজস্বের সঙ্গে রিলেটেড দেখলাম। ওকে, বুঝতে পারলে? চলো তাহলে অ্যান্সার ডি। চলো চলে যাই পরের প্রশ্ন 9 নম্বরে। কি বলেছে? সিপাহী বিদ্রোহকে কে বলেছিলেন এটি প্রথম নয়, প্রথম জাতীয় নয়, স্বাধীনতা যুদ্ধ? ঠিক আছে, রমেশচন্দ্র মজুমদার, ভিডি সাভারকার, নাকি ম্যালসন, নাকি নিম্নলিখিত কেউ নয়? The revolt of 1857 was neither the first nor national nor a war of independence. এই যে কথাটি, এই যে উক্তিটি কে দিয়েছিলেন? The revolt of 1857 was neither the first nor national nor a war of independence. Very good, absolutely right. সঠিক অ্যান্সার হচ্ছে কে? কে বলেছিলেন? রমেশচন্দ্র মজুমদার, একদম ঠিক। আর the revolt of 1857 was first independent war, এই কথাটা কে বলেছিলেন? ভিডি সাভারকার। তাহলে ভিডি সাভারকারের কথার সমালোচনা করেছেন যিনি, তার নাম হচ্ছে রমেশচন্দ্র মজুমদার, তিনি এই কথা বলেছেন। দেখো, রমেশচন্দ্র মজুমদার পড়তে গিয়ে রমেশচন্দ্র দত্তটাও আমাদের মাথায় চলে আসে। রমেশচন্দ্র দত্তটা হয় না কেন? কারণ রমেশচন্দ্র দত্ত তিনি হলেন ইকোনমিকের সঙ্গে যুক্ত, ঠিক আছে, অর্থনীতির সঙ্গে যুক্ত। তাই মাথায় রাখবে দত্ত আর মজুমদার দুটো যাতে ঘুলিয়ে না যায়। রমেশচন্দ্র দত্তকে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক ন্যাশনালিজম, ঠিক আছে, ভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক বলা হয় এটাকে। আর জননী কাকে বলা হয়? ভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদের জননী অ্যানি বেসান্তকে বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? মাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক ন্যাশনালিজম। ওকে, চলো তাহলে চলে যাই সঠিক অ্যান্সারে। সঠিক অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরের 10 নম্বর প্রশ্নতে। বড়লাট ওয়ারেন হেস্টিংস কোন বিদ্রোহ সম্পর্কে বলেছেন হিন্দুস্তানের যাযাবর বা পেশাদার ডাকাতের উপদ্রব? কি হবে অ্যান্সার? কে বলেছেন? কোন বড়লাট, ঠিক আছে, সরি, ওয়ারেন হেস্টিংস কোন বিদ্রোহকে বলেছেন এটা? হিন্দুস্তানের যাযাবরদের বিদ্রোহ, ঠিক আছে, বা পেশাদার ডাকাতদের উপদ্রব। এটা অপশন নাম্বার 1, সিপাহী মিউটিনি, সিপাহী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, রানপুর বিদ্রোহ, নীল বিদ্রোহ। কোন বিদ্রোহকে বলা হয়েছে বলতে পারবে কেউ? ওয়ারেন হেস্টিংস, একটু গেস করে নিতে পারবে তোমরা? চিন্তা করে নাও যে ওয়ারেন হেস্টিংস এর টাইম পিরিয়ডটা কেমন, আর এই রিভোল্ট গুলোর টাইম পিরিয়ড কোনটা ম্যাচিং আসছে, খুব কাছাকাছি যাচ্ছে, তাহলেই একটা অপশন টেস্ট তোমরা করেই ফেলতে পারবে। কি হবে স্যার? ভেরি গুড, একদম ঠিক। তাহলে ওয়ারেন হেস্টিংস এর সময়কাল যদি আমরা দেখি তাহলে 1772 থেকে 85 পর্যন্ত রয়েছে। ঠিক আছে, তাহলে এর মানে এই সময় তিনি অ্যাজ এ মানে তোমার কি বলে অ্যাজ এ তিনি বাংলার গভর্নর জেনারেল হিসাবে রিক্রুট হচ্ছেন 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। তাহলে সেই সময়কালে এখানে একটাই বিদ্রোহ তুমি দেখতে পাবে যেটার নাম হচ্ছে সন্ন্যাসী এন্ড ফকির বিদ্রোহ, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? সন্ন্যাসী বিদ্রোহকে আমরা ঠিক মারতে পারি। আর অবভিয়াসলি কেন এটাকে যাযাবরদের বলা হচ্ছে? কারণ
সন্ন্যাসী বিদ্রোহটা কেন হয়েছিল? ইংরেজরা তীর্থযাত্রার ওপরে বিধিনিষেধ জারি করেছিল, ঠিক আছে, এবং এই যে বিধিনিষেধ জারি করা বা যেতে না দেওয়ার ফলে যারা সন্ন্যাসী তারা কিন্তু কি করেছিল, এতে প্রতিবাদ জানিয়েছিল। এবং এই বিদ্রোহে আমরা এরকমও দেখেছিলাম সন্ন্যাসীর ছদ্মবেশে বহু ভারতীয় কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এর জন্য ব্রিটিশরা এটাকে কি বলছেন, এটা বলছেন যাযাবর বিদ্রোহ। আর এই বিদ্রোহের কথা আমরা কোথায় পাই? আনন্দমঠ উপন্যাসে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠে আমরা এই বিদ্রোহের সম্পর্কে কিন্তু জানতে পারি, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে ৭৬-এর মন্বন্তরও কিন্তু রয়েছে, আশা করি মনে আছে। বাংলাতে হচ্ছে 1176 আর ইংরেজিতে 1770 সালে আমরা লর্ড কাটিয়ারের সময় আমরা বাংলায় ৭৬-এর মন্বন্তর গ্রেট বেঙ্গল ফেমিন ওয়াজ অকার্ড সেই সময় কিন্তু হয়েছিল, তাই তো। চলো চলে যাই আমরা প্রশ্নের সঠিক অ্যান্সারে। অ্যান্সার হচ্ছে বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা সঠিক দিয়েছো। চলে যাব 11 নম্বর প্রশ্নতে। ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন? খুব ভালো একটা কথা, ইচ ওয়ান টিচ ওয়ান, ঠিক আছে। মহাত্মা গান্ধী, রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ। এটা ইজিলি তোমরা জাস্ট দেখার সঙ্গেই অ্যান্সার করতে পারবে। বলো কি বলেছে এখানে? ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছেন? মহাত্মা গান্ধী, ডক্টর এস রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ। কি হবে অ্যান্সার? বলো। ইচ ওয়ান টিচ ওয়ান, বলো কি হবে অ্যান্সার? চটজলদি অ্যান্সার হোক, চটজলদি অ্যান্সার হয়ে যায়। কি হবে অ্যান্সার? ইচ ওয়ান টিচ ওয়ান। কি হবে? চলো অ্যান্সার করে দিই। ভেরি গুড। এই মৌলানা আবুল কালাম আজাদ কেন হচ্ছে? একটু চিন্তা করে হোক অ্যান্সার। একদম তাই। কি হবে অ্যান্সার? এটা কি বিজে ডক্টর এস রাধাকৃষ্ণন? এটা কি জেনে দিয়েছো নাকি আন্দাজে হচ্ছে? সঞ্জিতা গুড মর্নিং, গুড মর্নিং। তাহলে এই যে প্রশ্নটার উত্তর ইচ ওয়ান টিচ ওয়ান, ঠিক আছে। তো এইটা আমরা দেখতে পাই মহাত্মা গান্ধীর কথা, মহাত্মা গান্ধীর বিখ্যাত যুক্তিটা ইচ ওয়ান টিচ ওয়ান, ঠিক আছে। তো এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাই 12 নম্বরে। কোন কংগ্রেস সভাপতি ক্রিপস সম্মেলন এবং সিমলাতে ওয়াভেল সম্মেলনে যোগদান করেছেন? ক্রিপস সম্মেলন এবং ওয়াভেল সম্মেলনে যোগদান করেছিলেন নিম্নলিখিত কোন কংগ্রেস সভাপতি? দেখো আশা করি তোমরা সময়কালটা দেখে আনসারটা করতে পারবে। অপশন নাম্বার 1 জে.বি. কৃপালিনী, অপশন নাম্বার 2 আবুল কালাম আজাদ, অপশন নাম্বার 3 চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন নাম্বার 4 জওহরলাল নেহরু। বলো কি হবে অ্যান্সার? কে বলবে অ্যান্সার? কে বলবে অ্যান্সার? বলো। বলো কি হবে অ্যান্সার? তাহলে কোন কংগ্রেস সভাপতি ক্রিস সম্মেলন এবং সিমলার ওয়াভেল সম্মেলনে যোগদান করেছিল? ভেরি গুড, জওহরলাল নেহরু। ভেরি গুড, একদম সঞ্জিতা ঠিক বলেছো। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? যদি আমরা দেখি যে কোন কংগ্রেস সভাপতি মানে এরকম ক্রিপসের সময়কাল অনুসারে বিচার করলে হবে না যে কোন সময় এসেছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সার কিন্তু জেনে রাখো, তার নাম কিন্তু আবুল কালাম আজাদ, ঠিক আছে। তাহলে ক্রিপস সম্মেলন এবং সিমলাতে যে ওয়াভেল সম্মেলন হয়েছিল তোমরা সবাই জানো। ওয়াভেল সম্মেলনে কি করা হয়েছিল? লর্ড ওয়াভেল যে সিমলা কনফারেন্স, ওয়াভেল কনফারেন্স, এই বিষয়টা তোমাদের আমি ইউটিউবেই পড়িয়েছি যে ভারত স্বাধীন হবার কথা ঘোষণা করা হয়ে গেছিল যে 1948 সালের 31 মার্চের মধ্যে ভারত স্বাধীন হবে, ঠিক আছে। এইভাবে ক্ষমতা কিভাবে হস্তান্তরিত হবে সেই বিষয় নিয়ে এই আলাপ আলোচনাগুলো কিন্তু হয়েছিল। আর এই সম্মেলনে উপস্থিত ছিলেন কে? মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি আছে? বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম ঠিক। চলে আসি 13 নম্বরে।
বলছে অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কি ছিল? এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে। অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কি ছিল? তাৎক্ষণিক মানে কি জানো তো? ইমিডিয়েট কজ। দুই ধরনের প্রশ্নটা করতে পারে, আমরা ভুল করি প্রশ্ন পড়ার অভাবে, ঠিক আছে? তো ইমিডিয়েট কজ অফ নন কোঅপারেশন মুভমেন্ট, নাম্বার 1 1919 সালে ভারত শাসন আইন, রাওলাট আইন, জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো ইমিডিয়েট কজ কোনটাকে ধরা হয় এখানে? এই তিনটে অপশনের মধ্যে ইমিডিয়েট কজ কোনটাকে তুমি ধরবে? 1919 মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট নাম্বার 1, নাম্বার 2 রাওলাট অ্যাক্ট, ঠিক আছে 1919, নেক্সট নাম্বার 3 জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড। যদি এখানে খিলাফতও দিত, যদি ধরো আমি এই অপশনে ডি অপশনে খিলাফতও দিয়ে দিলাম, নাহলে মনে একটা খুঁত থাকবে খিলাফত যদি থাকতো, তাহলে এই চারটি অপশনের মধ্যে তুমি কোন অপশনকে বলতে পারতে অসহযোগ আন্দোলনের তাৎক্ষণিক কারণ? কি হবে বলতো? দেখো সবার দেখো অ্যান্সার কেমন ফ্যাকচুয়েট হচ্ছে। দেখো কেন ফ্যাকচুয়েট হচ্ছে জানি আমরা, কারণ আমরা যখন পড়েছি শুধু ধারাবাহিক ঘটনাগুলো পড়ে এসেছি, যান্ত্রিক ওয়েতে কানেকশন আমরা ধরতে পারিনি। যদি কানেকশনটা আমরা ধরে নিতাম তাহলে অ্যান্সারটা ভুল হতো না। আমরা সবাই রাওলাট অ্যাক্ট পড়েছি, আমরা সবাই মন্টেগু চেমসফোর্ড পড়েছি, কিন্তু এটার সঙ্গে এটার কানেকশন, এটার সঙ্গে জালিয়ানওয়ালাবাগের কানেকশন, এই যে কানেকশন এটা আমরা ঠিকঠাক বুঝতে পারিনি বা মনে রাখতে পারিনি, তাই অ্যান্সারটা আমরা ভুল করছি। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে? দেখো এই যে যদি বলি ইমিডিয়েট কজ তাৎক্ষণিক কারণ, তাহলে আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলবো অবভিয়াসলি। কারণ কি? কারণ আমরা জানি মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট এটা হয়েছিল 1919, এবং এই অ্যাক্টের এগেনস্টেই মানুষ যখন বিদ্রোহ করেছিল তখন তাকে দমন করার জন্য সিডনি রাওলাট ক্রিমিনাল ল এমার্জেন্সি পাওয়ার বিল এটা উত্থাপন করেছিলেন, অর্থাৎ সেটাকে আমরা বলি রাওলাট অ্যাক্ট। এবং এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদ আমরা পাঞ্জাবে এবং বাংলাতে সব থেকে বেশি দেখেছিলাম। তো পাঞ্জাবে রাওলাট অ্যাক্টের প্রতিবাদে আমরা দেখেছিলাম কি, যখন জনসভা হয়েছে তখন সেই মানুষগুলোর উপরে গুলি করা হয়েছিল, যেটা জালিয়ানওয়ালাবাগ। ক্লিয়ার? তাহলে দেখো মেনলি এই তিনটেই হচ্ছে মেন কারণের মধ্যে আসছে। আর যখন খলিফাকে বাঁচানোর জন্য খিলাফত আন্দোলন শুরু হচ্ছে, তখন গান্ধীজি কি করছেন, তাদেরকে মূল আন্দোলনের সঙ্গে যুক্ত করছেন। কেন? যাতে আন্দোলনটা ডিভাইড ভাবে না হয়ে একত্রিত ভাবে যদি হয় তাহলে সেটা অনেক বেশি পাওয়ারফুল হবে। তাই এখানে আমরা খিলাফতকে ধরতে পারবো না ইমিডিয়েট কজ হিসাবে। তাহলে কাকে বলছি আমরা? জালিয়ানওয়ালাবাগ, এটা হত্যাকাণ্ড হবে। পরীক্ষায় অপশন দেখে তোমাকে চুজ করতে হবে, নাহলে হবে না। এখানে একটা পয়েন্ট এক্সট্রা মনে রাখো, এই যে রাওলাট আইন তুমি দেখছো না, রাওলাট আইনকে আমরা কি বলে দেখি? ফার্স্ট অল ইন্ডিয়া পলিটিক্যাল মুভমেন্ট, ঠিক আছে, প্রথম সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলন, ঠিক আছে, যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো জয়েন করেছিল। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় মাথায় রাখো, এই যে রাওলাট অ্যাক্ট তুমি দেখতে পাচ্ছ, এখানেই ভারতের মানে এই আন্দোলনের দ্বারাই ভারতের প্রথম কিন্তু অল ইন্ডিয়া স্ট্রাইক, সর্বভারতীয় হরতাল পালিত হয়েছিল। ঠিক আছে, 1919 সালের 6 এপ্রিল সর্বভারতীয় হরতাল, লিখে রাখো খাতায় 1919 6 এপ্রিল, ঠিক আছে, সর্বভারতীয় হরতাল পালিত হয়েছিল। এটাই ভারতের ফার্স্ট অল ইন্ডিয়া স্ট্রাইক, ঠিক আছে, কার এগেনস্টে? রাওলাটের এগেনস্টে। ওকে, তাহলে অ্যান্সার কি আছে আমাদের? অ্যান্সার সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো চলে যাই তাহলে 14 নম্বর প্রশ্নতে। আমি একজন সমাজতন্ত্রবিদ, ঠিক আছে, আমি একজন সমাজতন্ত্রবিদ, এই কথা কংগ্রেসের কোন সভাপতি বলেছিলেন? মানবেন্দ্রনাথ রায়, মতিলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, আরেকটা অপশন মুছে গেছে যার নাম হচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহেরু। বলো কি হবে সঠিক অ্যান্সার? আমি একজন সমাজতন্ত্রবিদ, এই কথাটা কংগ্রেসের কে বলেছিলেন? কি হবে অ্যান্সার? আমি একজন সমাজতন্ত্রবিদ, এই কথা কংগ্রেসের কোন সভাপতি বলেছিলেন? চটজলদি অ্যান্সার। ভেরি গুড, অ্যান্সার করো, অ্যান্সার করো, ফটাফট অ্যান্সার হবে। তাহলে কি হবে অ্যান্সার?
অ্যাবসলিউটলি রাইট, সঠিক অ্যান্সার। তাহলে সেটা হচ্ছে কি জওহরলাল নেহেরু। তাহলে জওহরলাল নেহেরুকে আমরা কি বলছি? আমরা জওহরলাল নেহেরুকে কি বলছি? যে একজন সমাজতন্ত্রবিদ হিসাবে বলছি, তিনি বলেছিলেন। ক্লিয়ার? ভেরি গুড, সঠিক অ্যান্সার। অনেকে বি করেছো, মতিলাল নেহেরু না, জওহরলাল নেহেরু ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো চলে যাই। খুব ভালো একটা কথা, বিখ্যাত একটি কথা, আমার কথা দিয়ে নয় আমাকে বিচার করুন কাজ দিয়ে। ঠিক আছে, কে বলেছিলেন? খুব বিখ্যাত কথা। প্লিজ জাজ মি। ঠিক আছে, এই কথাটি কে বলেছিলেন? ফর মাই ওয়ার্ক নট মাই ওয়ার্ড। কে বলেছিলেন? আমার কথা দিয়ে নয় আমার কাজ দিয়ে আমাকে বিচার করুন। ঠিক আছে, কে বলেছিলেন কথাটা? এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, অলরেডি পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। কি হবে বলো দেখি, কে বলতে পারবে? আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমায় বিচার করুন, কথাটি কে বলেছেন? লর্ড লিটন, লর্ড আরউইন, লর্ড রিপন নাকি লর্ড কার্জন? কি হবে অ্যান্সার? ভেরি গুড। তাহলে অ্যান্সার কি হবে? অবভিয়াসলি যাকে আমরা ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলি, মনে আছে তো? হু ইজ নোন অ্যাজ ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট? আমরা বলবো লর্ড রিপন। ঠিক আছে, লর্ড রিপন, তিনি স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক নামে পরিচিত ছিলেন। কি কি করেছিলেন এ ভদ্রলোকটি বলে দিই। এই যে লর্ড রিপনকে দেখছো, এই ব্রিটিশটি, তিনি হলেন ফার্স্ট ইলেক্টেড মেম্বার। ঠিক আছে, তিনি ফার্স্ট ইলেক্টেড মেম্বার হিসাবে ভারতে আসেন, এবং মানে লিবারেল পার্টির ফার্স্ট ইলেক্টেড মেম্বার, এবং তাকে ভারতে আনার পরে তিনি বেশ কিছু জিনিস বন্ধ করেছিলেন। যেমন নাম্বার ওয়ান, আমরা জানি 1882-তে তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বন্ধ করেছিলেন। প্রথম যে আদমশুমারি, ঠিক আছে, পপুলেশন সেন্সাস, এটা ফার্স্ট লর্ড রিপনের সময় ইন্ট্রোডিউস হয়েছিল, অফিসিয়াল ইন্ট্রোডিউস হয়েছিল। তার সময় শ্রমিকদের উন্নতির জন্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট এসেছিল 1881-এ। আমরা লর্ড রিপনের সময় হান্টার কমিশনকে ভারতে আসতে দেখি। ঠিক আছে, এই হান্টার কমিশন প্রাইমারি এডুকেশনের উপরে কথা বলেছে 1882-তে। এবং লর্ড রিপনের সময় আমরা ইলবার্ট বিল এটাও দেখতে পাই 1883, ইলবার্ট বিল কন্ট্রোভার্সারি আমরা কিন্তু লর্ড রিপনের সময় দেখতে পাই। ঠিক আছে, আর উল্টো হচ্ছে লর্ড লিটন। লর্ড লিটনকে আমরা কি বলি? আনপপুলার ভাইসরয়, আনপপুলার বলি আমরা। ঠিক আছে, কারণ তিনি সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কমিয়ে দিয়েছিলেন, ভারতীয়দের ক্ষেত্রে সেটা 19 বছর সর্বোচ্চ করা হয়েছিল। তার সময় রয়্যাল টাইটেল অ্যাক্ট হয়েছিল, তার সময় আমরা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দেখেছিলাম, তার সময় আমরা আর্মস অ্যাক্ট দেখেছিলাম, অস্ত্র আইন দেখেছিলাম, তাই না? তো এই লাইনগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে লর্ড রিপন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখি কি আছে, অ্যান্সার আছে সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাই তাহলে 16 নম্বর প্রশ্নতে। কি আছে? 1920 সালের অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতা মৃত্যু হয়েছিল? খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, বারবার বলছি। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, চক্রবর্তী রাজা গোপালাচারী। কি হবে অ্যান্সার বলো? কি হবে অ্যান্সার? বলছে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন বিখ্যাত নেতা মৃত্যুবরণ করেছিলেন? ঠিক আছে, বলো। খুব সোজা, এবং আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই অ্যান্সারটা করতে পারবে। অপশন নাম্বার 1 লালা লাজপত রায়, অপশন নাম্বার 2 বাল গঙ্গাধর তিলক, অপশন নাম্বার 3 চক্রবর্তী রাজা গোপালাচারী। কি হবে অ্যান্সার? ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। দেখো এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, কারণ এই প্রশ্নটা উত্তর মুখে মুখে ঘোরে মানুষের। তো অবভিয়াসলি আমাদের অ্যান্সার কি হবে? বি, মানে বাল গঙ্গাধর তিলক, তাই তো? তাহলে বাল গঙ্গাধর তিলক ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তাকে সুভাষচন্দ্র বসু তাকে তার মৃতদেহে কিন্তু কাঁধ দিয়েছিলেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। লালা লাজপত রায়ের মৃত্যু হয়েছিল কোন আন্দোলনের ক্ষেত্রে? সাইমন কমিশন। সাইমন কমিশনকে প্রোটেস্ট করতে গিয়ে লালাজির বুকে আঘাত লাগে এবং তিনি তারপরে মারা যায়। আর লালাজির মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য আমরা দেখেছিলাম যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন তারা স্যান্ডার্সকে হত্যা করেছিল, তাই তো? চক্রবর্তী রাজা গোপালাচারী, দুটো জিনিস তার জন্য বিখ্যাত। এক হচ্ছে 1944 সালে
তিনি সি রাজা মানে রাজা গোপালাচারী ফর্মুলা, সিআর ফর্মুলা চালু করেছিলেন। কি এই সিআর ফর্মুলা? আমি তোমাদের বলেছিলাম 1944-এ তিনি বলেছিলেন যে যতদিন ভারত স্বাধীন না হচ্ছে ততদিন পর্যন্ত কংগ্রেস এবং মুসলিম লীগ মানে এরা সবাই আপোষে কাজ করবে। পরে ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর গণভোটের মাধ্যমে ডিসিশন নেওয়া হবে যে পাকিস্তান বা সেপারেট মুসলিম কান্ট্রি তৈরি হবে কিনা। এইভাবে স্বাধীনতার মুখে হিন্দু মুসলিম ঐক্যকে ধরে রাখার জন্য বা কংগ্রেস এবং মুসলিম লীগের ঐক্যকে ধরে রাখার জন্য এই সিআর ফর্মুলা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল। এছাড়াও চক্রবর্তী রাজা গোপালাচারী আরেকটার জন্য বিখ্যাত। কি সেই ঘটনাটা? ঘটনাটা হচ্ছে যে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তখন আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী বলতে হয়। আর যদি বলি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে হয়েছিলেন, তখনও তার নাম চক্রবর্তী রাজা গোপালাচারীর নাম আমাদের কিন্তু বলতে হয়। তো এই ঘটনাগুলো তোমরা এক্সট্রা মনে রাখতে হবে, যদিও তোমরা জানো, আর আমার কর্তব্য একটু রিভিশন করে দেওয়া, কারণ এটা রিভিশন ক্লাস, তাই বলে দিলাম। তো চলো চলে যাই 17 নম্বর প্রশ্নতে। কি বলেছি? স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? স্বদেশী আন্দোলনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? অপশন নাম্বার 1 লিয়াকত হোসেন, অপশন নাম্বার 2 লিয়াকত আলী খান, অপশন নাম্বার 3 মোহাম্মদ আলী, আর নাম্বার ডি ওপরের কেউ নয়। বলো কি হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার? কি হবে অ্যান্সার? স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতৃত্ব প্রদান করেছিলেন কে? কে মুসলিম নেতৃত্ব প্রদান করেছিলেন? লিয়াকত হোসেন, লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী, ওপরের কেউ নয়। কি হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার? আশা করি তোমরা পারবে, কারণ স্বদেশী আন্দোলন, স্বদেশী বয়কট 1905 মনে আছে তো? আমি তোমাদের এই সপ্তাহতেই সম্ভবত আমি স্বদেশী আন্দোলন পড়িয়েছি বা আগের সপ্তাহ শেষের দিকে পড়িয়েছি। যারা যারা ক্লাসটা দেখোনি, দুদিনের ক্লাস কাইন্ডলি দেখে নিও। মাথায় রাখবে সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 11টায় প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এই চ্যানেলে কিন্তু আমি করাই। তো ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট, লিয়াকত আলী খান, কোনো কথাই হবে না এখানে। তাহলে লিয়াকত আলী খান কি করলেন? তিনি কিন্তু মুসলিম নেতা হিসাবে গুরুত্বপূর্ণ ছিলেন। দেখো, স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এখানে একটা আমি ছোট্ট কথা বলি। তোমাকে যদি বলে যে কোন ভাইসরয়ের শাসনকালে আমরা বঙ্গভঙ্গকে মানে স্বদেশী বয়কট আন্দোলন লক্ষ্য করতে পারি হয়েছিল, তখন তুমি কি বলবে? কি বলবে তখন অ্যান্সার? যদি বলে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল কোন ভাইসরয়ের শাসনকালে, তখন তুমি কি বলবে? নিশ্চয়ই লর্ড কার্জন বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু পরীক্ষায় কিন্তু অ্যান্সারটা কেটে দেওয়া হবে, নেওয়া হবে না। মাথায় রাখবে, স্বদেশী বয়কট আন্দোলন যখন হচ্ছে, বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলনই তো স্বদেশী বয়কট, তখন কিন্তু সেটা বিস্তারিত লাভ করছে, মানে বিস্তার লাভ করছে লর্ড মিন্টোর সময়, কিন্তু যার সময় মল্লে মিন্টো রিফর্মস অ্যাক্ট হয়েছিল। তাই বঙ্গভঙ্গ বললে লর্ড কার্জন, স্বদেশী আর বয়কট যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু লর্ড মিন্টো হবে। ঠিক আছে, মনে থাকবে তো, নাহলে কিন্তু ভুল করবে। যেমন এরকম একটা প্রশ্ন হয়, বিধবা বিবাহ আইন কার সময় উত্থাপিত হয়েছিল, কার সময় পাশ হয়েছিল? তাহলে উত্থাপন করেছিলেন ডালহৌসি, আর পাশ করেছিলেন কে যদি বলি তাহলে লর্ড ক্যানিং। সেরকমই এই ধরনের প্রশ্নটা কিন্তু এই টাইপের প্রশ্ন, এটা বোঝা যাচ্ছে? চলো অ্যান্সার করে দিই তাহলে। অ্যান্সার হচ্ছে বি, লিয়াকত আলী খান ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব 18 নম্বর প্রশ্নতে। কি আছে? মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? মহাত্মা গান্ধী যে শ্রমিক সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল সেটির নাম কি? দেখো, মজুর মহাজন, ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ওয়ার্কার্স ওয়েলফেয়ার লীগ, নাকি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন? বল কি হবে অ্যান্সার? কি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার? মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? মজুর মহাজন, ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ওয়ার্কার্স ওয়েলফেয়ার লীগ, নাকি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন? চটজলদি অ্যান্সার, তোমরা প্রত্যেকে পারবে অ্যান্সার, বলো কি দাঁড়াবে এই অ্যান্সারটা? বলো।
তাহলে গান্ধীজি কি হচ্ছে, গান্ধীজির প্রতিষ্ঠিত প্রথম শ্রমিক আন্দোলন কোনটা? চলো অ্যান্সার করে দিই। তাহলে অ্যান্সার যদি আমরা দেখি, তাহলে সঠিক অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের? সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে মজুর মহাজন, তাই তো? মজুর মহাজন ইজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো। দিল্লির কেন্দ্রীয় আইনসভার কক্ষে কে ধ্বনি তুলেছেন বিপ্লব দীর্ঘজীবী হোক? খুব সোজা প্রশ্ন, বিপ্লব দীর্ঘজীবী হোক এটা কে বলেছেন? বিপ্লব দীর্ঘজীবী হোক এই কথাটি কে বলেছেন? দিল্লির কেন্দ্রীয় আইনসভায় এটা বিখ্যাত একটি মন্ত্র হিসাবে বলা হয়েছিল। এই প্রশ্ন কারো ভুল হতে পারে না। রাসবিহারী বসু, ভগৎ সিং, লালা লাজপত রায়, মানবেন্দ্রনাথ রায়। কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? কে বলেছিলেন? খুব সোজা প্রশ্ন, অ্যান্সার কি হবে? দিল্লির কেন্দ্রীয় আইনসভা, ঠিক আছে, কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? রাসবিহারী বসু, ভগৎ সিং, লালা লাজপত রায়, মানবেন্দ্রনাথ রায়। কি হবে? ভেরি গুড। এই যে যদি এটা আমরা দেখি তাহলে ভগৎ সিং, বিখ্যাত একটি ঘটনা, সেটা তোমরা সবাই জানো। যখন স্যান্ডার্সকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন যখন স্যান্ডার্সকে হত্যা করে ফেললো, মেরে ফেললো, তারপরে ব্রিটিশরা একদম ওই দলটাকেই টার্গেট করেছিল। ফলে ব্রিটিশরা যখন নজরে রাখছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন দলের প্রত্যেকটি সদস্যকে, তখন তাদের দৃষ্টি এড়ানোর জন্য ভগৎ সিং পরিকল্পনা করেছিলেন যে সে কি করবেন, ধরা দেবেন ব্রিটিশদের হাতে, এবং ধরা দিয়ে জেলের ভেতরে যে সমস্ত ক্রান্তিকারীরা রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ করবেন, একতাভূত করে ব্রিটিশদের বিরুদ্ধে জেলের ভেতর থেকে আন্দোলন হবে। অর্থাৎ একদল জেলের বাইরে থেকে আন্দোলন পরিচালনা করবে, আরেক দল জেলে গিয়ে জেলের ভেতর থেকে আন্দোলন পরিচালনা করবে। যদিও এই ডিসিশনে চন্দ্রশেখর আজাদ সঠিক মত দেননি। চন্দ্রশেখর আজাদ বলেছিলেন এই কাজটা ভগৎ সিং ছাড়া অন্যজনকে করতে, কিন্তু আলটিমেট ভগৎ সিংই ছাড়া এই কাজটা কেউ পরিপূর্ণতা লাভ করাতে পারতো না। তাই ভগৎ সিংই এইতে ধরা দেয় এবং সে কি করে, দিল্লির কেন্দ্রীয় আইনসভায় সে কি করে, তোমার এমন জায়গায় বোম নিক্ষেপ করে যেখানে কারো ক্ষতি না হয়, এবং তিনি ব্রিটিশদের হাতে ধরা দেন। তো সেই সময় এটা বলা হয়েছিল ইনকলাব জিন্দাবাদ, ঠিক আছে, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। চলো অ্যান্সার কি হচ্ছে? সি, বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভগৎ সিং। এটা বি হবে, হ্যাঁ, তো বি ইজ দ্য রাইট সিং, ঠিক আছে। চলো চলে যাই হচ্ছে আমরা 20 নম্বর প্রশ্নতে। নেক্সট কি বলেছে, ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটা? এটা কিন্তু একটা অবশ্যই ভালো কোশ্চেন। কি হবে অ্যান্সার বলো? কি হবে বলো? কি দাঁড়াচ্ছে অ্যান্সার তাহলে? তাহলে ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি আর্য সমাজ, বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি, মানে এটা জমিদার সভা, ঠিক আছে, ব্রাহ্ম সমাজ এবং ওপরে কোনোটি না। তোমরা সবাই জানো, তোমরা শুধু একা করছো না, এখানে সুময় স্যারও আসছেন, সুময় স্যারও সামনে একটু ইতিহাসের নলেজ নিচ্ছে এবং আমাকে হাজানোর চেষ্টা করছে। ওটা কোনো লাভ নেই, পড়ে দিতে পারি। বলো কি হবে অ্যান্সার? ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটা? সমিতি বলা হচ্ছে, কোনটা বলবো? কি হবে অ্যান্সার? ভেরি গুড। তাহলে বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি। দেখো এই যে বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি, এটাকে আমরা অনেকেই নাম জানি না, জমিদার সভা হিসাবে জানি, তাই তো? তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? আমাদের অ্যান্সার হবে জমিদার সভা। ভেরি গুড, 1838 একদম সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হলো তোমার বঙ্গীয় ল্যান্ড, ঠিক আছে। ব্রাহ্ম সভা কার? ব্রাহ্ম সমাজ কার? বঙ্কিমচন্দ্র, তোমার রাজা রামমোহন রায়, তাই তো? নেক্সট 21 নম্বরে চলে যাই। চলো 21 নম্বরে চলে যাই। 21 নম্বরে যাওয়ার আগে 20 নম্বর তো শেষ হলো। তোমাদের মধ্যে আজকেও কিন্তু আমাদের মিশন পঞ্চায়েতের ব্যাচে ডবল ভ্যালিডিটি রয়েছে উইথ 23% ফ্ল্যাট ডিসকাউন্ট, ঠিক আছে। তো কিভাবে নেবে অ্যাডমিশন বলে দিই, তার আগে কুপন কোডটা চলে আসি। Y368 কুপন কোডটা ইউজ করে নিয়ে নিতে পারো, যেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে আজকের এই ব্যাচটা ডবল ভ্যালিডিটি পাওয়ার সুবর্ণ সুযোগ, ঠিক আছে। আজই লাস্ট যেটা রয়েছে, যেখানে তুমি শুধুমাত্র পঞ্চায়েত নয়, তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত পরীক্ষারই কিন্তু প্রিপারেশন এর মধ্যে পেয়ে যাবে। 150 ঘন্টারও বেশি লাইভ ক্লাস রয়েছে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন, পিডিএফ এবং ইবুক সবকিছু কিন্তু এর মধ্যে রয়েছে। তোমরা যারা নিতে চাও তারা আজকেই কিন্তু তোমরা এই ব্যাচটাকে নিয়ে নিতে পারো, কারণ অলরেডি তোমরা জানো যে রাজ্য সরকারের তরফ থেকে
প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে। তাই এখন প্রস্তুতি নেবার পালা। তাই অবশ্যই নিজের নাম এনরোল করে নাও, এই ব্যাচে ভর্তি হয়। ঠিক আছে, তো ডিটেলস এর জন্য যোগাযোগ করতে পারো 8013492626 নাম্বারে। চলো পরেরটা। 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছিলেন? বলো কি হবে অ্যান্সার। বলো 1906 সালে সিমলায় যে মুসলিম প্রতিনিধি দল নেতৃত্ব দিয়েছিলেন তিনি কে? বলো কি হবে অ্যান্সার, বলো কি হবে অ্যান্সার। চলো, অপশন নাম্বার 1 আগা খান, অপশন নাম্বার 2 সলিমুল্লাহ, অপশন নাম্বার 3 শওকত আলী। কি হবে অ্যান্সার? বলো। চলো অ্যান্সার করে দিই তাহলে। তাহলে দেখো 1906 সালে সিমলায় যে মুসলিম প্রতিনিধিত্ব নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে অবশ্যই দেখো 1906 কি আছে। 1906 যদি আমরা দেখি তাহলে আমরা মুসলিম লীগকে দেখতে পাই, তাই তো। তো এখানে আমাদের কে নেতৃত্ব দিয়েছিলেন? অবভিয়াসলি আমাদের অ্যান্সার হবে আগা খান, তাই তো। তাহলে অ্যান্সার কি করেছো? আগা খান, ভেরি গুড। কি বলছো? লাস্টেরটা অপশনটা সবটাই কাটা, মানে কোনো কারণে হয়তো একটু প্রবলেম হচ্ছে, তার জন্য লাস্টের লেখাটা উঠছে না। তো দেখছি আজকে ক্লাসের শেষে সেটা দেখবো কি করা যায়। ঠিক আছে, নেক্সট। তাহলে অ্যান্সার পয়েন্টে চলে যাই। কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলে? 1885 থেকে 1895, 1885 থেকে 1905, 1905 থেকে 1915, আর 1895 থেকে 1925। অবভিয়াসলি তোমরা সবাই জানো কি হবে অ্যান্সার, বলো। 1885 থেকে 1895, নাকি 1885 থেকে 1905, নাকি 1905 থেকে 1915, নাকি 1895 থেকে 1925? সঠিক অ্যান্সার কি? তোমরা সবাই জানো এটা, ভেরি গুড। একটা জিনিস জানো যে কংগ্রেসের বিভাজন কবে হয়েছে? 1907 সালের সুরাট অধিবেশনে। তাহলে অবভিয়াসলি এখানে 1907 আমি কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে 1905 এখানে রয়েছে। আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে কবে? 1885 সালে। তাহলে 1885 থেকে 1905 সাল পর্যন্ত এই সময়কালকে আমরা নরমপন্থী পর্ব বলবো, তাই তো। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো। এবার একটু দেখো, এখানে আমাদের একটা জায়গা ভুল হয়। 1907 সালের সুরাট অধিবেশনে সভাপতি কে ছিলেন? আমরা গুলিয়ে ফেলি। কেন গুলিয়ে ফেলি? কারণ নামটার টাইটেলটা খালি আলাদা আছে। একটা হচ্ছে রাসবিহারী বোস এবং একটা হচ্ছে রাসবিহারী ঘোষ, এই হচ্ছে ব্যাপার। তাহলে রাসবিহারী বসু হবে না রাসবিহারী ঘোষ হবে? যদি আমরা দেখি তাহলে কি হবে, কি হবে অ্যান্সার বলো তো। তাহলে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন? রাসবিহারী ঘোষ মহাশয়, তাই তো। তাই এই জায়গাটাও একটু ভালো করে তোমরা কিন্তু লক্ষ্য রাখবে। নেক্সট চলে আছে 23 নম্বর। কি আছে? ভারতের তিলক, মানে ভারতের তিলক কমিউনিস্ট পার্টি, ভারতের তিলক কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে হ্যাঁ কবে ঘোষিত হয়েছিল? বলো কি হবে অ্যান্সার, কি হবে এই প্রশ্ন সঠিক অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার। তিলক কি বলছে? ভারতের তিলক না, ভারতের তিলক না, বলবো এই অপশনটা ভুল আছে। ভারতীয় কমিউনিস্ট পার্টি লেখো, ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি। ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল কবে? 1921, 1924, 1925, আর ঘ হচ্ছে 1926। বলো ভারতীয় কমিউনিস্ট পার্টি কবে গঠিত হয়েছিল? খুব সোজা প্রশ্ন। এবং কে গঠন করেছিল তার নামটাও তোমরা বলবে, কে গঠন করেছিল তার নামটাও তোমাদের বলতে হবে। বল কি হবে অ্যান্সার। তাহলে ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল কবে? ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি। কি হবে অ্যান্সার?
ওটা দিলাম না, ওটা কেটে দিলাম অভিষেকের জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা, একটু একটু বুঝে অ্যান্সারটা করতে পারো। তাহলে ভারতের কমিউনিস্ট পার্টি, ভেরি গুড, সত্য ভগত। তাহলে ভারতের কমিউনিস্ট পার্টি হচ্ছে সত্য ভগত, ভারতে নিয়ে এসেছিলেন কত সালে? 1925। দেখো 1925 সালে আমরা দুটো পার্টি তৈরি হতে দেখি, একটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এবং আরেকটা হচ্ছে আরএসএস, রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ, তাই তো? তাহলে আরএসএস এটা হচ্ছে কেবি হেঙ্গেবার, এটা তৈরি করলেন বা প্রতিষ্ঠিত করলেন কেবি হেঙ্গেবার 1925, ঠিক আছে, আরএসএস। আর সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এটা কে করলেন? সত্য ভগত, ঠিক আছে। তাহলে দুটোই 1925। ভাইসরয় সেই সময় যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে লর্ড রিডিং। লর্ড রিডিং এর সময় হয়েছিল, একটা হচ্ছে নাগপুর এবং আরেকটা হচ্ছে কানপুর। ক্লিয়ার? চলো, তাহলে এই দুটো তোমরা একটু ভালো করে দেখে নেবে। নেক্সট চলে আসি আমরা হচ্ছে পরের প্রশ্নতে, 24 নম্বর। পথের দাবির লেখক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, সতীন্দ্রনাথ ভাদুরী, নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? পথের দাবির লেখক কে ছিলেন বলো? পথের দাবি, খুব সোজা প্রশ্ন, যারা বাংলা নিয়ে পড়েছো তাদের কোনো অসুবিধাই নেই। কি হবে অ্যান্সার? পথের দাবি, বলো পথের দাবি এর লেখক কে ছিলেন? চট জলদি অ্যান্সার হোক। পথের দাবির লেখক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? পথের দাবির লেখক কে ছিলেন? চট জলদি অ্যান্সার হোক। ভেরি গুড। তাহলে এখানে দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই, আছে কি? একদমই দাঁড়ানোর প্রশ্ন নেই, সরাসরি তোমরা অ্যান্সার করতে পারছো। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? অ্যান্সার হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি এইটার লেখক হিসাবে তাকে আমরা দেখতে পাই। নেক্সট পরের প্রশ্ন চলে আসি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটি WBCS মেন্স পরীক্ষাতে পর্যন্ত দেওয়া হয়েছে, সুতরাং এই প্রশ্নটা আমাদের কাছে ভীষণ ভাইটাল প্রশ্ন। যে কোনো জায়গায় এই প্রশ্নটাকে রিপিট আকারে দেওয়া যেতে পারে। কি হবে? তারা কি বলেছে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন বলো? মোহাম্মদ আলী, বদরুদ্দিন তায়েবজি, আবুল কালাম আজাদ, ওপরের কেউ নয়। বলো সঠিক অ্যান্সার কি দাঁড়াবে? কি হবে সঠিক অ্যান্সার? চট জলদি সুপারফাস্ট অ্যান্সার হোক। তাহলে কি হবে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি অবভিয়াসলি আমাদের অ্যান্সার কি হবে? বদরুদ্দিন তায়েবজি, তাই তো? বদরুদ্দিন তায়েবজি কত সালে তিনি জাতীয় কংগ্রেসের অ্যাজ এ প্রেসিডেন্ট হয়েছিলেন? 3 নম্বর অধিবেশনে 1885, 86, 87, ঠিক আছে। তাহলে 87-তে 1887-এ আমরা কিন্তু তাকে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে দেখতে পাই। আর ঠিক তার পরের বছরই আমরা জর্জ ইউলকে দেখতে পাই, যিনি হলেন জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি ছিলেন। তাই মাথায় রাখতে হবে জাতীয় কংগ্রেসের প্রথম 4টে অধিবেশন তোমাদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে একটু ভালো করে পড়বে। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? বদরুদ্দিন তায়েবজি, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্নতে চলে যাব আমরা, 26 নম্বর। কি বলেছে? নীল দর্পণের ইংরেজি অনুবাদের কারণে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন কে? দেখো এই প্রশ্নটা তোমরা কিন্তু জানো, ঠিক আছে। কি বলেছে? দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, রেভারেন্ট লং, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নীল দর্পণের ইংরেজি অনুবাদের কারণে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন কে? কাকে জেলে রাখা হয়েছিল? শুধু তাই নয়, তার কাছে আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল। তো কি হবে অ্যান্সার বলো? দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, রেভারেন্ট লং, নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? বলো কি হবে অ্যান্সার? চট জলদি অ্যান্সার হোক। কি বলেছে? নীল দর্পণের ইংরেজি অনুবাদের কারণে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন কে? নীল দর্পণকে ইংরেজি অনুবাদের কারণে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন কে? কি হবে অ্যান্সার? ভেরি গুড, একদম ঠিক। দেখো নীল চাষ এটা ভারতের মানে ব্রিটিশদের সব থেকে লাভজনক একটা রপ্তানি দ্রব্য ছিল, যেটা বিদেশের মার্কেটে ভারতের মতো এত উন্নত মানের নীল পাওয়া সম্ভব ছিল না। তাই নীলকররা ভারতে কি করেছিলেন? নীল চাষকে বাধ্যতামূলক করেছিলেন। তারা কি করেছিলেন? কৃষকদের উপর অত্যাচার করতেন। তারা কৃষকদের কাছ থেকে ফসল কম দামে কিনে, নীল কম দামে কিনে উচ্চ দামে ভারতের বাইরের মার্কেটে তারা বিক্রি করতেন।
তাহলে এর ফলে কি হয়েছিল, তাদের যে দুর্দশার কাহিনী আমরা এখানে আমরা দেখতে পাই এই বইগুলোতে উল্লেখ করা হয়েছে, সেটাকে ইংরেজিতে অনুবাদের কারণে ইংরেজরা তাকে কারারুদ্ধ করেন এবং একটা নির্দিষ্ট আর্থিক জরিমানা তার কাছ থেকে নেওয়া হয়। তাহলে সেই ব্যক্তিটা হলে কে, রেভারেন্ট লং। সি ইজ দা রাইট অ্যান্সার। না, দীনবন্ধু মিত্র কিন্তু হবে না, ঠিক আছে, এখানে ইংরেজি অনুবাদ করা আছে, তাহলে ইংরেজি অনুবাদের কারণে জেলে গেছিলেন রেভারেন্ট লং ইজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাই 27 নম্বর প্রশ্নতে। কি আছে 27 নম্বরে? বলছে প্রাচীন সৌধ সংরক্ষণ আইন, এনসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, এনসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, এই একটা কে তৈরি করেছিলেন? লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড বেন্টিঙ্ক, লর্ড রিপন। ঠিক আছে, এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের পুরাতাত্ত্বিক দপ্তর বা বিভাগ, এদের কাজ কি? প্রাচীন সৌধগুলোকে সংরক্ষণ করা, তাই তো, ভেঙে গেলে তার মেরামতি করা, তাকে নতুন কিছু আবিষ্কার করা। তো এই যে তারা যে পুরনো জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণের কাজ করছে, সেটা একটা নির্দিষ্ট আইন মারফত। তাহলে সেই আইনটাই হচ্ছে এনসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, প্রাচীন সৌধ সংরক্ষণ আইন, ওটাই বলা হয়। তাহলে এইটা কার সময় এটা হয়েছিল? সালটা বলে দিই, সালটা বললে তোমরা ইজিলি অ্যান্সারটা পেরেও যাবে। 1904, 1904 সাল। তাহলে অ্যান্সার কি হবে? ভেরি গুড, তোমরাও সাল দিয়েছো, তাহলে অ্যান্সার হচ্ছে লর্ড কার্জন। তাহলে লর্ড কার্জন ইজ দা রাইট অ্যান্সার, তাই তো। এই যে সালটা তুমি দেখছো, এই সালটা কিন্তু আরেকটা ঘটনার জন্য বিখ্যাত। কি জানো সেটা? জানো? একটু বলে দিই। 1904 সালে আমরা কিন্তু দেখতে পাই যে সেটা হচ্ছে তোমার ওই কি বলে, ইউনিভার্সিটি অ্যাক্ট। ঠিক আছে, ইউনিভার্সিটি অ্যাক্টও কিন্তু 1904 সালে হয়েছিল, যেখানে ফার্স্ট পোস্ট গ্রাজুয়েশন এডুকেশন অ্যান্ড রিসার্চ এটা কিন্তু স্টার্ট হয়েছিল 1904 সালে। ঠিক আছে, তাহলে যখন তুমি প্রাচীন সৌধ সংরক্ষণ আইন পড়ে নিচ্ছ, তাহলে সেই সময় তুমি পড়ে নাও যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কথা। তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861 or 1861, ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড বাই আলেকজান্ডার কানিংহাম। ঠিক আছে, তাহলে আলেকজান্ডার কানিংহামের দ্বারা আমরা এই প্রাচীন পুরাতাত্ত্বিক দপ্তরটি তৈরি হতে দেখি। ওকে, চলো চলে যাই 28 নম্বর প্রশ্নতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? প্রশ্নের উত্তর কিন্তু ভুল করবে না, কারণ এখানে ভারতীয় উপাচার্যের কথা বলা হয়েছে। কে ছিলেন বলো? প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়? কি বলবেন স্যার? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? বলো কি হবে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য জেমস উইলিয়াম কোলভিল, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, এবং সাথে যে রয়েছে এটা কোনোটি নয়। কি হবে অ্যান্সার বলো? কি হবে অ্যান্সার বলো? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য কে হয়েছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য কাকে বলবো আমরা? ভেরি গুড, ভারতীয় বলেছে তো, কি হবে? আশুতোষ মুখোপাধ্যায় নাকি স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়? দেখো ভুল হলো, সোজা প্রশ্ন আমরা জানি কিন্তু আমরা ভুল করেছি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি হচ্ছে? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তাই তো। তাহলে বি ইজ দা রাইট অ্যান্সার, নট আশুতোষ মুখোপাধ্যায়। তাহলে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় যিনি হলেন প্রথম ভারতীয় উপাচার্য। আর যদি ভারতীয়টা না থাকতো, যদি শুধু প্রশ্ন থাকতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে, তাহলে জেমস উইলিয়াম কোলভিল ইজ দা রাইট অ্যান্সার হতো। ওকে, চলো বুঝতে পেরেছি কেন ভুল হলো, কোথায় ভুল করলে তোমরা। এবার আমরা চলে যাই 29 নম্বর প্রশ্নতে। কি বলেছে? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেছিলেন কে? খুব ভালো প্রশ্ন। কি বলেছে? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলো, ঠিক আছে, ইন্দিরা গান্ধীকে গরমের ছুটিতে বেশ কিছু কথা তিনি লিখেছিলেন, ঠিক আছে, সেইগুলোকে একটা বইতে পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে,
তো এটাকে কে করেছিলেন, হিন্দিতে কে অনুবাদ করে লিখেছিলেন? খুশবন্ত সিং, মুন্সি প্রেমচাঁদ, কৃষ্ণচন্দ্র, কোনটিই নয়। কি হবে অ্যান্সার? খুব পপুলার এই নামটা, এবং যারা জানেও না তারাও এটা একটা অ্যান্সার শর্ট দিতে পারে। কি হবে অ্যান্সার? বলো। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেছিলেন কে? খুশবন্ত সিং, মুন্সি প্রেমচাঁদ, কৃষ্ণচন্দ্র, কে হবে? অবশ্যই। তাহলে আমি অলরেডি বলে দিয়েছি, হিন্দি ভাষার ক্ষেত্রে যদি আমাদের সব থেকে পপুলার একজন রাইটার দেখি, তাহলে আমরা না খুশবন্ত সিংকে পাবো না কৃষ্ণচন্দ্রকে পাবো, তাহলে আমাদের সামনে একজনই পড়ে থাকবে যার নাম হচ্ছে মুন্সি প্রেমচাঁদ, তাই তো? কারণ হিন্দি সাহিত্যে আমরা তাকে কিন্তু একটা ভালো পজিশনের একজন লেখক হিসাবে দেখতে পাই। তাই যারা এই প্রশ্নটা জানি না তারাও কিন্তু একটা গেস করে নিতেই পারবে, এবং সেই অনুসারে বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাই 30 নম্বর। ভারতের জাতীয় কংগ্রেসকে কে ভারতের বিজাতীয় কংগ্রেস বলেছেন? ভারতের জাতীয় কংগ্রেসকে কে ভারতের বিজাতীয় কংগ্রেস বলেছেন? এরকম কংগ্রেস সম্পর্কে অনেকগুলো ব্যঙ্গাত্মকমূলক কথা আছে, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে এইটা, বিজাতীয় কংগ্রেস বলেছেন, ঠিক আছে? লালা লাজপত রায়, অশ্বিনী কুমার দত্ত, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল। কি হবে অ্যান্সার? ভারতের জাতীয় কংগ্রেসকে কে ভারতের বিজাতীয় কংগ্রেস বলে উল্লেখ করেছেন? বিজাতীয় কংগ্রেস বলেছেন। কি হবে অ্যান্সার? ভারতের জাতীয় কংগ্রেসকে কে বিজাতীয় কংগ্রেস বলেছেন? লালা লাজপত রায়, অশ্বিনী কুমার দত্ত, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল। কি হবে অ্যান্সার? ভেরি গুড। কি বলছো? বিপিন চন্দ্র পাল বিজাতীয় কংগ্রেস বলেছেন কে? অশ্বিনী অশ্বিনী কুমার ঘোষ। তাহলে 3 দিনের তামাশা কে বলেছেন? জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা কে বলেছেন? ভারতের জাতীয় কংগ্রেসকে কে ভারতের বিজাতীয় কংগ্রেস বলেছেন? বিজাতীয় কংগ্রেস। বলো। অরবিন্দ ঘোষ নাকি? একদম ঠিক। তাহলে অরবিন্দ ঘোষ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, বিপিন চন্দ্র পাল তোমরা অ্যান্সার করেছো, কিন্তু অ্যান্সারটা কিন্তু অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ ইজ দ্য রাইট অ্যান্সার। বিজাতীয় কংগ্রেস হিসাবে তিনি সেটাকে কিন্তু উল্লেখ করেছেন। বোঝা গেছে? আমি জানি না বিপিন চন্দ্র পালটা কেন দিলে, ঠিক আছে? তাহলে মাথায় রেখো, জাতীয় কংগ্রেস নিয়ে এরকম একাধিক কথা রয়েছে, ঠিক আছে? কেউ 3 দিনের তামাশা বলেছে, কেউ বলেছে জাতীয় কংগ্রেস হচ্ছে একটা অ্যানুয়াল ন্যাশনাল ফেয়ার ফর এডুকেটেড ইন্ডিয়ানস, এরকম কথা বলেছে। তো এই হলো ব্যাপার। নেক্সট 31, কারাবন্দী অবস্থায় কে 1921 সালে 1921 সালে কংগ্রেসের সভাপতিত্ব পেয়েছিলেন? দেখো, কোশ্চেনটা না সম্পূর্ণ ঘুরিয়ে করা আছে। নাম্বার 1, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, আরেকজনের নাম, এই 3টের মধ্যে অ্যান্সারটা লুকিয়ে আছে। বলো। আচ্ছা, আমি আরেকটা অপশন দিয়ে দিই, হাকিম আজমল খান। হাকিম আজমল খান। বলো। কারাবন্দী অবস্থায় কে 1921 সালে কংগ্রেসের সভাপতিত্ব পেয়েছিলেন? কে কংগ্রেসের সভাপতিত্ব পেয়েছিলেন? বলো। কি হবে অ্যান্সার? কি হবে? চট জলদি অ্যান্সার হোক, অ্যান্সার করি চট জলদি। কি হবে অ্যান্সার?
বলো, কারাবন্দী অবস্থায় কে 1921 সালে কংগ্রেসের সভাপতি হয়েছিল? কারাবন্দী অবস্থায় কে? তো অবভিয়াসলি আমাদের এখানে আনসার কি হবে? চিত্তরঞ্জন দাস, তাই তো? তাহলে চিত্তরঞ্জন দাস জেলে ছিলেন বলেই হাকিম আজমল খান এজ এ ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে তাকে আমরা দেখতে পাই। তাহলে ফার্স্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট যদি আমরা বলি তাহলে কি বলবো? তোমার হাকিম আজমল খান, বিকজ চিত্তরঞ্জন দাস ওয়াজ ইন জেল, তিনি জেলে ছিলেন বলেই এই আহমেদাবাদ সেশনে আমরা দেখতে পাই, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? চিত্তরঞ্জন দাস। আর যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম ওয়ার্কিং প্রেসিডেন্ট কে, তখন আমাদের অ্যান্সার কি বলতে হবে? হাকিম আজমল খান, ফার্স্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সবাই বুঝতে পেরেছ? নেক্সট চলে আসি পরের প্রশ্নতে। 32, নিম্নলিখিত কোনটি প্রথম হিন্দি সংবাদপত্র ছিল? প্রথম হিন্দি সংবাদপত্র কোনটি? বলো, উড়ান নাকি আসাদ বিচার নাকি উড়ন্ত মার্তণ্ড নাকি বিচার ব্যক্তি? কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? বলতে পারবে? খুব ভালো প্রশ্ন এটা। কি বলছে? নিম্নলিখিত কোনটি প্রথম হিন্দি ভাষার সংবাদপত্র? প্রথম হিন্দি সংবাদপত্র, যেমন আমরা বলি না প্রথম পেপার কোনটা, ফার্স্ট পেপার কোনটা, হিকির গেজেট। প্রথম রাজনৈতিক পেপার কোনটা, রাষ্ট্র দফতর। প্রথম বাংলা ভাষায় রাজনৈতিক পেপার কোনটা, সোমপ্রকাশ। বলো তো, এই নামগুলো তো আমরা জানি নর্মালি, তাই না? কিন্তু যদি বলি হিন্দি ভাষায় প্রকাশিত প্রথম পেপার কোনটা, তাহলে অ্যান্সার কি হবে? যুগল কিশোর শুক্লা এই পেপারটির সঙ্গে জড়িত, ঠিক আছে? যার নাম হচ্ছে কি, যে পেপারটি 1826 সালে পাবলিশ হয়েছিল, নাম হচ্ছে উড়ন্ত মার্তণ্ড। ঠিক আছে, উড়ন্ত মার্তণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রথম হিন্দি ভাষায় প্রকাশিত পেপার কোনটি? আমাদের অ্যান্সার কি হবে? উড়ন্ত মার্তণ্ড। ঠিক আছে, কে প্রকাশ করেছিলেন? যুগল কিশোর শুক্লা। কত সালে? 1826 সালে। দেখো তোমাদের সুবিধার্থে একদম লেখাই রয়েছে, 1826 সালে এই পেপারটির প্রকাশনা শুরু হয়েছিল যুগল কিশোর শুক্লার দ্বারা। প্রতি মঙ্গলবার এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশিত হতো। তাই নামটাকে ভালো করে মনে রাখবি, ফার্স্ট হিন্দি পেপার। নেক্সট চলে আসি 33 নম্বর। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব কোন ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন? কানপুর ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, ভাগলপুর ষড়যন্ত্র মামলা নাকি আলিপুর বোম দুর্ঘটনা? বলো কি হবে অ্যান্সার? ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন? কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে তিনি যুক্ত? কানপুর ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, ভাগলপুর ষড়যন্ত্র মামলা নাকি আলিপুর বোমা মামলা? সব খুবই সোজা প্রশ্ন, সবাই জানি এটা। এটা খুব কমন একটি প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। বলো কি হবে অ্যান্সার? পেপারটার নাম শুনে হাসছো, উড়ন্ত মার্তণ্ড। ও বাহ, ঠিক আছে, চলো অ্যান্সার করি। তাহলে অ্যান্সার কি হচ্ছে এখানে? অবভিয়াসলি এই প্রশ্নটার উত্তর কারো ভুল হতে পারে না। তাহলে এটা লাহোর কনস্পিরেসি কেস, তাই তো? তাহলে লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব তিনজনের ফাঁসির অর্ডার হয়েছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? লাহোর কনস্পিরেসি কেস। তোমাদের একদিন কনস্পিরেসি কেস করাবো, এর মধ্যেই করিয়ে দেবো। ঠিক আছে, কারণ ইতিহাস এখন এই চ্যানেলে নর্মালি সোম থেকে শনি আমি নেব, এবং সেই ক্ষেত্রে তোমাদের একটা নির্দিষ্ট মানে চ্যাপ্টার ওয়াইজ এবং এমসিকিউ, এনসিএন, মিডিয়াবেল, মডার্ন সবকিছু আমি করাবো। তো সেই জন্যই মডার্নটা শেষ হয়ে যাবার পরই আমরা নতুন একটা কনসেপ্টে আসব। ঠিক আছে, নতুন বিষয় আসব। ঠিক আছে, তো যাই হোক তখন বলবো। তবে খুব শিগগিরই তোমাদের এই কনস্পিরেসি কেস আমি করিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট 34। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেছিল কত খ্রিস্টাব্দে? 1910, 1911, 1912, 1913। তো এর মতো এটা একদম সঠিক অ্যান্সার। কি দাঁড়াবে? কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিল কত সালে? কত সালে নোবেল প্রাইজ পেয়েছিল?
বলো কি হবে অ্যান্সার? ভেরি গুড। তাহলে সবাই জানি, যদিও নোবেলটা নেই আর, ঠিক আছে, তাহলে 1913, তাহলে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি আমরা 35। নিম্নলিখিত কে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কাকে বলবো? উইলিয়াম কেরি, লর্ড ওয়েলেসলি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাম বসু। কি হবে অ্যান্সার বলো? নিম্নলিখিত কে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ নিম্নলিখিত কাকে আমরা দেখতে পাবো? বলো, ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ আমরা কাকে দেখতে পাবো? কি হবে? নিম্নলিখিত কে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন? উইলিয়াম কেরি, লর্ড ওয়েলেসলি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কি হবে ইজ দা রাইট অ্যান্সার? কি হবে অ্যান্সার? নিম্নলিখিত কে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন? কাকে আমরা ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ বলবো? আমাদের অ্যান্সার কি? ভেরি গুড। কেন বি হচ্ছে? লর্ড ওয়েলেসলি। আরে লর্ড ওয়েলেসলির সময় ফোর্ট উইলিয়াম তৈরি হয়েছিল, তাই না? ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল 1800 সালে, তাহলে তিনি অধ্যক্ষ থাকবেন এরকম কোনো কথা নেই, তাই না? তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল কার সময়? 1800 সালে, লর্ড ওয়েলেসলির শাসনকালে। ক্লিয়ার? কিন্তু এই এই যে ফোর্ট উইলিয়ামটা হলো, তো এই ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম যিনি অধ্যক্ষ ছিলেন তার নাম হচ্ছে উইলিয়াম কেরি, তাই তো? তাহলে উইলিয়াম কেরি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সোজা প্রশ্ন, এটা ভুল হবার প্রশ্নই ছিল না এখানে। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? অ্যান্সার হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, চলো চলে যাই 36, 36 নম্বর প্রশ্নতে। তবে 36 নম্বর টোটাল 50টা প্রশ্ন পড়াবো, ঠিক আছে, আর 15টা প্রশ্ন বাকি আছে। তার আগে বলে দিই, তোমাদেরও যারা এখনো বাকি আছো, ভর্তি হওনি, যদি মনে করো আমাদের পঞ্চায়েতের ব্যাচে নিজের নাম এনরোল করবে, নিয়ে নিতে পারো, ঠিক আছে। কারণ পরীক্ষাটা কিন্তু হচ্ছে, যেটা সরকারের তরফ থেকে উদ্যোগ, এবং 2বার অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো অলরেডি ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট অ্যালট হয়ে গেছে, খুব শিগগিরই পরীক্ষাটা আয়োজন করা হবে। কারণ দেরি হচ্ছে আমার মনে হয় এই কারণেই, যে আজকের রাজ্যের প্রায় মনে হয় 95% স্টুডেন্টই এই পরীক্ষাটা দেবে, আর এত বিপুল আয়োজন, তার জন্য সেটা স্বাভাবিক একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাই রেডি হতে থাকো, কারণ এরপরে আরো একটা ধামাকা আসছে, সেটা হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে। তো এই যে গ্রুপ ডি বা গ্রুপ সি, এই পরীক্ষাগুলোরও প্রিপারেশন বা ব্যাচ এই মিশন পঞ্চায়েতের মধ্যে ইনক্লুড আছে। অর্থাৎ এই ব্যাচটা নিলে তুমি 3টে ব্যাচ একসঙ্গে পাচ্ছ, মিশন পঞ্চায়েত, গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে। এবং আজকে যারা নিচ্ছ তারা কিন্তু পেয়ে যাচ্ছ একদম 23% ডিসকাউন্ট উইথ ডাবল ভ্যালিডিটি দিয়ে, মানে 1 বছরের কোর্স 2 বছর। দাম ভাবছো অনেক? একদমই নয়। Y368 এই কুপন কোডটা ইউজ করলে মাত্র 961 টাকায় 2 বছরের জন্য 3টে ব্যাচ পাচ্ছ, যেখানে আমরা লাইভ ক্লাস পাচ্ছি, প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ডেড থাকছে। তুমি কোনো কারণে লাইভ ক্লাস যদি মিস করে যাও, তাহলে রেকর্ডেড ক্লাস তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। এছাড়াও তুমি পিডিএফ এর জন্য কাউকে বলতে হবে না, নর্মালি পিডিএফ আপলোড থাকবে তোমাদের অ্যাপেই, তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে। আর ইবুকটাও ফ্যাসিলিটি রয়েছে, তাই এখনই নিজের নাম এনরোল করতে পারো এই ব্যাচে Y368 কুপন কোড ইউজ করে। মনে রাখবে আজকেই কিন্তু ডাবল ভ্যালিডিটির শেষ দিন। যারা WBCS এর ব্যাচে আসুনি কিন্তু ভাবছো WBCS প্রিপারেশন নেবে, তাদের জন্য গতকাল থেকে নতুন আমাদের একটা ব্যাচ লঞ্চ করেছে বা স্টার্ট হয়েছে ক্লাস, যার নাম মিশন WBCS 2024। তো এই ব্যাচেও নিজের নাম এনরোল করতে পারো, কারণ এরপরেই কিছুদিন পরে এই ব্যাচটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে, আবার নতুন ব্যাচ আসবে, যেটা তোমরা প্রায় 1.5 মাস অন্তর দেখো যে নতুন ব্যাচ আসছে। তো ডিটেলের জন্য বা ভর্তির জন্য যোগাযোগ করতে পারো নাম্বার 8013492626 এই নাম্বারে, ঠিক আছে। এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা গ্রুপ জয়েন্টের নাম্বার। তুমি গ্রুপেও থাকতে পারো, হিস্ট্রি গ্রুপে, যেখানে ক্লাস লিঙ্ক পিডিএফ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। পরের প্রশ্ন যদি দেখি তাহলে কি আসছে? 36, কত খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী, কত খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি সৃষ্টি করেছিলেন? 1930, 1933, 1940? দেখো এই প্রশ্নটা না আমাদের পরীক্ষায় আসা প্রশ্ন একটা, এই প্রশ্নটাও আমাদের পরীক্ষায় আসা একটি প্রশ্ন। কি বলেছে? কত খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি সৃষ্টি করেছিলেন, পাকিস্তানের জন্ম দিয়েছিলেন? বলো কেমন স্যার?
ঠিক আছে, কি হবে অ্যান্সার? তাহলে চৌধুরী রহমত আলী, ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। তাহলে সঠিক অ্যান্সার কি হচ্ছে? একদম ঠিক, লর্ড ওয়েলিংটনের রাজত্বকালে, লর্ড ওয়েলিংটনের সময়কালে 1933 সালে ফার্স্ট টার্ম পাকিস্তান ওয়াজ ইন্ট্রোডিউস বাই চৌধুরী রহমত আলী। ঠিক আছে, তাহলে সাল কত? 1933। ওকে, যদি বলে কোন ভাইসরয় ছিলেন সেই সময়, লিখে রাখো লর্ড ওয়েলিংটন। লর্ড ওয়েলিংটন, লর্ড ওয়েলিংটনের সময় আমরা সেই ভাইসরয়কে দেখতে পাই। ওকে, নেক্সট চলে আসে আমরা হচ্ছে পরের প্রশ্নতে। ঠিক আছে, চলো, আচ্ছা এটা একটু দেখে নিও। নাও অর নেভার এই প্যাম্পলেটে পাকিস্তান শব্দটি প্রথম প্রকাশিত হয়েছিল। যদি প্রশ্নটা ধরো তোমাকে ঘুরিয়ে দিল যে কোথায় পাকিস্তান শব্দটি প্রথম প্রয়োগ করা হয়েছিল, তখন তুমি কিন্তু এটা দেখে নিতে পারো যে না তোমার হাউ অর নেভার। নেক্সট, নিম্নলিখিত কোন ঘটনার পশ্চাৎপটে রবীন্দ্রনাথ ঠাকুর তার গোরা উপন্যাসটি রচনা করেছিলেন? ভালো প্রশ্ন। গোরা উপন্যাসটি রচিত হয়েছিল কোন আন্দোলনের প্রেক্ষাপটে? বঙ্গভঙ্গ আন্দোলন, নাকি জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড, নাকি অসহযোগ আন্দোলন, নাকি আইন অমান্য আন্দোলন? কোন আন্দোলনের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর তার গোরা উপন্যাসটি রচনা করেছিলেন? বলো কি হবে অ্যান্সার? গোরা উপন্যাসটি রচনা করেছিলেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? কি হবে অ্যান্সার? সবাই জানি, কিন্তু তোমরা নিজেরাও পড়েছো অনেকে হয়তো, আগে আমাদের সিলেবাসে ছিল, এখন মনে হয় নেই আর সিলেবাসে, এখন মনে হয় আর সিলেবাসে নেই আমাদের এই উপন্যাসগুলো, মানে ছোট আকারে পড়েছিলাম আমরা। কি হবে অ্যান্সার? ভেরি গুড। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার বঙ্গভঙ্গ। তাহলে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে আমরা কিন্তু গোরা উপন্যাসটি রচনা হতে দেখি। ঠিক আছে, তাহলে গোরা উপন্যাস বঙ্গভঙ্গর মানে সময়কার একটি উপন্যাস। নেক্সট, ভারত সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? ভারত সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় কলকাতায়? ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই জানি ভারত সভার নাম। তো এই যে ভারত সভা, এটা মেনলি তার প্রথম অধিবেশন কোথায় রেখেছিল? ডিরোজিও হল, অ্যালবার্ট হল, টাউন হল, ক্যালকাটা হল। কোন হলে ভারত সভার প্রথম অধিবেশন লঞ্চ হয়েছিল? তোমরা সবাই জানো, এবং এই হলটা বিখ্যাত একটি হল। বলো কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? ভারত সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল নিম্নলিখিত কোন হলে? ডিরোজিও হল, অ্যালবার্ট হল, টাউন হল, ক্যালকাটা হল। ভেরি গুড, একদম সঠিক অ্যান্সার। তাহলে কলকাতার অ্যালবার্ট হলে, তাই তো? তাহলে অ্যালবার্ট হলে কেন কেন ভুলে গেছি এটা? সোজা প্রশ্ন, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অ্যালবার্ট হলে। ঠিক আছে, এই যে ভারত সভার প্রথম যদি আমরা দাবি দেখি, বা যে পরিপ্রেক্ষিতে এরা আন্দোলন শুরু করেছিল বা দাবি রেখেছিল, সেটা সিভিল সার্ভিস নিয়ে। সিভিল সার্ভিসের প্রথম দাবি বা প্রথম মানে উল্লেখযোগ্য প্রতিবাদমূলক দাবি আমরা ভারত সভার অ্যালবার্ট হলের অধিবেশনে দেখতে পাই। ওকে, চলো চলে যাই 38 নম্বর, মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেছিলেন? ডার্বি, নাকি গ্লাডস্টোন, নাকি লর্ড ক্যানিং, না কেউ নয়? কি হবে অ্যান্সার? মহারানী ঘোষণাপত্র, জানো মহারানী ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করেছিলেন নিজেকে, এবং শুধু তাই নয়, রয়্যাল টাইটেল অ্যাক্ট, এটার দ্বারাও আমরা কাইজার ই হিন্দ এই উপাধিটাও কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, প্রদান করা হয়েছিল। তো এই যে মহারানীর যে ঘোষণাপত্র, এটা কে পাঠ করেছিলেন? অপশন নাম্বার 1 ডার্বি, অপশন নাম্বার 2 হচ্ছে গ্লাডস্টোন, অপশন নাম্বার 3 হচ্ছে লর্ড ক্যানিং, আর কেউ নয়। কি হবে অ্যান্সার? বলো চট জলদি। বলো বলো বলো, চট জলদি অ্যান্সার হোক। ভেরি গুড, একদম ঠিক। দেখো পাঠ করেছিলেন, তাহলে মহারানী ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করছে কবে, এটা আগে চিন্তা করি। ধরো আমরা জানি না এটা, তাহলে আমাদের মনে রাখতে হবে যে মহারানী কবে শাসন ব্যবস্থা গ্রহণ করছেন। অবশ্যই সিপাহী বিদ্রোহের পর। সিপাহী বিদ্রোহের পর 1858 সালে আমরা ভারত শাসন আইন প্রবর্তন হতে দেখি।
সেই ভারত শাসন আইন অনুসারে মানে শাসন ব্যবস্থা কারাতে গেছিল মহারানী। মহারানী কি করেছিলেন, ভারতবর্ষের তিনি সরাসরি খবর জানার জন্য এবং তার ডিসিশন ভারতবর্ষে যাতে যায় এর জন্য তিনি কি করেছিলেন, একটা আলাদা পোস্ট তৈরি করেছিলেন যার নাম ছিল সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। সেক্রেটারি স্টেট ফর ইন্ডিয়া। তো এই যে পোস্টটা, যেটা ভারত সচিব নামে আমাদের কাছে পরিচিত, এবং ভারত সচিবের নিচে ভাইসরয় পদ তৈরি করা হয়েছিল। ভাইসরয় মানেই তো হচ্ছে রাজপ্রতিনিধি। তাহলে হিসেব মতো তাহলে এটা কে করতে পারেন, লর্ড ক্যানিংই করতে পারেন, তাই তো? তাহলে অ্যান্সার কি হচ্ছে, লর্ড ক্যানিং। তাই যারা একটু কনফিউশনের মধ্যে থাকবে তারা কিন্তু এই কনসেপ্ট গুলোকে মাথায় রাখতে পারো, কাজে দেবে। নেক্সট 40 নম্বর, সংগ্রাম সঙ্গম নামক আদিবাসী বিদ্রোহটি ভারতের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সংগ্রাম সঙ্গম নামক আদিবাসী বিদ্রোহটি ভারতের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিহারে, না উড়িষ্যায়, নাকি অসমে, নাকি পশ্চিমবঙ্গে? কি হবে অ্যান্সার? সংগ্রাম সঙ্গম নামক আদিবাসী বিদ্রোহটি ভারতের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিহারে, না উড়িষ্যাতে, নাকি অসমে, নাকি পশ্চিমবঙ্গে? বলো। একদম অর্ঘ্যরয়, এটা সবাই বলি আমরা। আর যখন আমরা প্রতিবাদে যাই গিয়ে দেখি স্টুডেন্ট নেই। আমরা যখন হাজির হই যেখানে আমরা গিয়ে দেখি সেখানে কি গুটি কয়েকজন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। সুতরাং সার্বিক এটা করা উচিত। দেখো, ব্রিটিশ যুগেও হয়েছে প্রতিবাদ, এই যুগেও হবে, ভবিষ্যতেও হবে, কিন্তু সবাইকে সামিল থাকতে হবে। না সামিল থাকলে আলটিমেট হয় না। এরকমও হয়েছে, আমরা গেছি কয়েকজন গুটি কয়েকজন স্টুডেন্ট, কি করা হয়েছে, ওই কি বলে ওই দড়ি দিয়ে আমাদের যাতে আমরা এই পারে না আসতে পারি তার জন্য ব্যবস্থা করা হয়েছে। ওখানেই শান্তিপূর্ণ মিছিল হয়েছে, আর কিছু হয়নি। সুতরাং তুমি যে কথাটা বললে এটা বাস্তবায়িত হলে তো ভালোই। চলো অ্যান্সার করে দিই। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে অ্যান্সার হচ্ছে না, সংগ্রাম সঙ্গম নামক আদিবাসী বিদ্রোহটি ভারতের অসমে হয়েছিল, নট পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এই বিদ্রোহটা হয়নি। নামটা দ্বারাই আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে অ্যান্সার কি হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে অসম। ঠিক আছে, চলো চলে যাই 41 নম্বর প্রশ্নতে। আচ্ছা, এটা দেখিনি, 1906 সালে উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে এই সংগ্রাম সঙ্গম বিদ্রোহটি সূচনা হয়েছিল। মনে থাকবে? বোঝা গেল? দেখো, 1906 সালে উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে, উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে এই সংগ্রাম সঙ্গম নামক আদিবাসী বিদ্রোহটি শুরু হয়েছিল অসমে। ক্লিয়ার? চলো চলে যাই 41 নম্বর। আর বাকি 9টা প্রশ্ন। বলো কি হবে অ্যান্সার? ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? দেখো ইজিলি এটা তোমরা নিজেরাও বলতে পারবে। কি হবে? বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। বলো কি হবে? ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে? কি হবে অ্যান্সার? বলো, বিহারে হয়েছিল, নাকি মধ্যপ্রদেশে, নাকি আমরা ছত্তিশগড়ে দেখতে পাই, নাকি আমরা ঝাড়খণ্ডে দেখতে পাই? বলো কি হবে অ্যান্সার? ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। এবং এর সঙ্গে সঙ্গে এটাও যদি বলতে পারতে আরো ভালো হতো যে সেই সময় ভারতের মানে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, বলতে পারো তো? যখন সাঁওতাল বিদ্রোহ হচ্ছিল সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? কি হবে স্যার? বলতে পারবো? যখন সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঝাড়খণ্ড, তাই তো? নেক্সট চলে আসি আমরা 42 নম্বর প্রশ্নতে। চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত কোন সমাজকর্মী রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন? চিপকো আন্দোলনের ক্ষেত্রে কে পেয়েছিলেন? বলো, বলতে পারবে? চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত কোন সমাজকর্মী, ঠিক আছে, রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন? অমৃত দেবী, সুন্দরলাল বহুগুণা, গৌরা দেবী, নাকি চণ্ডী প্রসাদ ভট্ট? কি হবে অ্যান্সার?
ভেরি গুড, একদম। দেখো চিপকো আন্দোলন দেখেছি সুন্দরলাল বগুড়াতে ঠিক মেরে দিছে অনেকে। আন্দোলনের সঙ্গে যুক্ত বলেছি, কোন সমাজকর্মী? এটা বেশ। তাহলে দেখো অবশ্যই 1942 সালে এই পুরস্কারটি আমরা দেখতে পাই, কিন্তু তিনি মানে তিনি মেনলি আমরা দেখেছি যে তিনি দশলি গ্রাম রাজস্ব সংঘ তিনি নির্মাণ করেছিলেন। তো এখানে সুন্দরলাল বহুগুণা হবে না, এখানে হবে চণ্ডী প্রসাদ ভট্ট, তাই তো? ভেরি গুড। তাহলে ঠিক অ্যান্সার হয়েছে না? তাহলে এটার অ্যান্সার কি হয়েছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে চণ্ডী প্রসাদ ভট্ট ইজ দা রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 43, সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? নাম্বার 1, ব্রিটিশদের আক্রমণ প্রতিহত করার জন্য ডিকুস নামে একটি দল প্রতিষ্ঠা করা। নাম্বার বি, বিদ্রোহে কোনো উল্লেখযোগ্য সহিংসা ছিল না, অহিংসা ছিল না। নাম্বার সি, স্থানীয় উপজাতি কৃষকরা এই বিদ্রোহের সমালোচনা করেছিল। নাম্বার ডি, বিদ্রোহের পর সাঁওতাল অধ্যুষিত এলাকাগুলি নিয়ে সাঁওতাল পরগনা তৈরি করা হয় এবং তাদের সংস্কৃতিকে এবং পরিচয়কে স্বীকৃতি দেওয়া হয়। অর্ঘ, দেখো ব্যাপারটা হচ্ছে অবশ্যই তোমার কথা ঠিক, অবশ্যই ঠিক। তুমি যে কথাটা বললে আমি সমর্থন করি, কিন্তু লাস্টেরটা নয়, একদমই না, সিভিক জায়গাটা আমি চাই না, কিন্তু আমাদের হাতে কিছু করারও নেই। দুটো পথ খোলা আছে, এক হচ্ছে প্রিপারেশন নেওয়া, অবশ্যই তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা, না হলে প্রিপারেশন থেকে বেরিয়ে যাওয়া। তো এটা করা উচিত নয়, চেষ্টা দেখা যাক কি হয়। তুমি একটা জিনিস দেখো, ইতিহাস আমরা যে পড়ি, ইতিহাসের প্রেক্ষাপট তুমি যদি একটু পেছনের দিকে আসো, এরকম পরিস্থিতি হয়তো কোনো সময় না কোনো সময় আমরা ফেস করেছি ভারতীয়দের মধ্যে। তখন তারা কি হাল ছেড়ে দিয়েছে? ছাড়েনি, কিন্তু তারা এগিয়েছে। তো আমাদেরও হাল ছাড়লে হবে না। হাল ছাড়া মানেই জীবন সংগ্রামে তুমি পরাজিত। চেষ্টা করতে হবে, দেখা যাক কি করা যায়। আমাদের হাতে তো কিছু করার নেই এই প্রিপারেশন নেওয়া ছাড়া। তাই তোমার মতের সমর্থন আমি প্রথমটাতে করি, কিন্তু দ্বিতীয়টা আমি কোনোদিনও চাই না এরকম কোনো কিছু আমাকে দেখতে হোক। এই হচ্ছে ব্যাপারটা। চলো অ্যান্সার করি। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? অ্যান্সার হচ্ছে বিদ্রোহের পর সাঁওতাল অধ্যুষিত এলাকাগুলি নিয়ে সাঁওতাল পরগনা তৈরি করা এবং তাদের সংস্কৃতি এবং পরিচয়কে স্বীকৃতি দেওয়া। ঠিক আছে, নেক্সট 44, নিম্নলিখিত কোনটি উপজাতি বিদ্রোহ ছিল না? তেভাগা আন্দোলন, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ। কোনটিকে আমরা উপজাতি বিদ্রোহ বলবো না? বলো, ভুল করো না কিন্তু এই অ্যান্সারটা। কোনটাকে আমরা উপজাতি বিদ্রোহ বলবো না? তেভাগা আন্দোলন কি, না চুয়ার বিদ্রোহ, না কোল বিদ্রোহ, না ভিল বিদ্রোহ? কোনটাকে বলবো না? কি হবে অ্যান্সার? অবশ্যই ইংলিশে হবে, বাংলাতেও হবে। তোমরা চাইলে ইংলিশ বাংলা সবই আনতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বল অ্যান্সার কি হবে? কিন্তু তোমাকে রোজ আসতে হবে ক্লাসে, এটা মাথায় থাকে, ঠিক আছে? আসবে তো? তাহলে তোমার জন্য আমি নিয়ে আসবো। ওই একদিন এসে বললে হবে না স্যার ইংলিশে নিয়ে আসুন কোশ্চেন। অবশ্যই নিয়ে আসবো আমি, কোনো চাপ নেই। আর এটা তো সোজা, কিন্তু তোমাকে রোজ আসতে হবে, সেই প্রমিসটা করো আগে ক্লাসে। ক্লিয়ার? চলো তোমার, চলো অ্যান্সার করে নি। তাহলে কি হবে? কনফিউজ কেন? কনফিউজ একটা জিনিস দেখো, চুয়ার বিদ্রোহ এটা উপজাতি বিদ্রোহ তো। কোল রিভোল্ট এটা কি একটা ট্রাইবাল রিভোল্ট? তো এখানে বলেছে কি নট ট্রাইবাল রিভোল্ট, ট্রাইবাল রিভোল্ট ছিল না, এটা উপজাতি কি ট্রাইবাল। তাহলে দেখো চুয়ার বিদ্রোহ অ্যাজ এ ট্রাইবাল রিভোল্ট, ঠিক আছে। কোল রিভোল্ট অ্যাজ এ ট্রাইবাল রিভোল্ট, ইয়েস অর নো? আচ্ছা, ভিল রিভোল্ট, ভিল বিদ্রোহটাকে কি বলবো আমরা? অ্যাজ এ ট্রাইবাল রিভোল্ট। কিন্তু তেভাগা রিভোল্ট, তেভাগা আন্দোলন, এটাকে আমরা ট্রাইবাল রিভোল্ট বলবো না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার এ তেভাগা আন্দোলন বলবো কি এটা আমরা?
কি বলছো অসিত কুমার স্যার? ওকে 30 দিন দেখুন। চলো, সবার জন্যই আছি, সবার জন্যই তো ক্লাস নিয়ে আসি। আমি চাই তোমরা পড়ো যেভাবে খুশি, যেমন ল্যাঙ্গুয়েজে দরকার আমি ইংলিশে ট্রান্সলেট করে দেবো, তাও তোমরা পড়ো। আসো ক্লাসে, আসো ক্লাসে আসতে হবে, ঠিক আছে? চলো 45 কি বলেছে? নিম্নলিখিত কে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিল? ঠিক আছে, হু ইজ নোন অ্যাজ নানা সাহেব অফ বেঙ্গল? নানা সাহেব নামে কে পরিচিত ছিল? অপশন কি আছে? অপশন নাম্বার 1 কেশবচন্দ্র সেন, অপশন নাম্বার 2 রথীন্দ্রনাথ ঠাকুর, অপশন নাম্বার 3 রামরতন মল্লিক, অপশন নাম্বার 4 রাজা রামমোহন রায়। বলো, কে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিল? বলো অ্যান্সার, বলো কি হবে অ্যান্সার, কি হবে অ্যান্সার? নিম্নলিখিত কে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিল? নানা সাহেব, ভেরি গুড। এটা আমি তোমাদের পড়িয়েছিলাম, মনে আছে? নড়াইলের জমিদার ছিলেন ইনি, এবং এনার কানেকশনটা কোথায়? ইন্ডিগো রিভোল্টের সঙ্গে, নীল বিদ্রোহের সঙ্গে এর কানেকশন আছে, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? রামরতন মল্লিক। একদম ঠিক অ্যান্সার করেছো, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে রামরতন মল্লিক ইনি হলেন বাংলার নানা সাহেব, ঠিক আছে? নড়াইলের জমিদার, নীল বিদ্রোহের সঙ্গে ইনি যুক্ত ছিলেন। ওকে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাই আমরা 46। কি আছে? নিম্নলিখিত কোনটি ডিরোজিওর সম্পাদিত পত্রিকা ছিল? ক্যালকাটা লিটারেরি গেজেট, জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, নাকি ওপরের সবগুলো? দেখো ভুল করো না কিন্তু, এটা কি বলেছি এখানে? বলেছি পত্রিকা বলেছি, বই কিন্তু বলিনি। এখানে সবকটাই কিন্তু নব্য বঙ্গীয়দের সঙ্গে জড়িত, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, তাই এই অ্যান্সারটা ভুল করো না। এখানে কি বলেছে যে নিম্নলিখিত কোনটি ডিরোজিওর সম্পাদিত পত্রিকা? ডিরোজিওর সম্পাদিত পত্রিকা কোনটি? কোনটা ডিরোজিও সম্পাদন করেছেন? তাহলে অ্যান্সার কি হবে? বলো কি হবে অ্যান্সার? তাহলে ক্যালকাটা লিটারেরি গেজেট, জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, ওপরে সবগুলো। তাহলে অ্যান্সার এই যে দেখো, আমি বলতে বলতে ভুল করেছে অনেকে। কেন উপরে সবগুলো হবে? এখানে পত্রিকা বলেছে তো, তাহলে ক্যালকাটা লিটারেরি গেজেট এটা রয়েছে, এবং হেসফেরাস এটা হচ্ছে পত্রিকা, ঠিক আছে? আর এই যে জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, এটা হচ্ছে নব্যবঙ্গীয়দের চালু করা, বোঝা গেছে? আর এখানে আমি কি বলেছি? অনলি ডিরোজিও বলেছি এখানে। তাহলে অনলি ডিরোজিও যদি সম্পাদিত পত্রিকা বলি, তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? ক্যালকাটা লিটারেরি গেজেট। শুধু তাই নয়, তার সঙ্গে রয়েছে হেসফেরাস, ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কি হচ্ছে আমাদের? ক্যালকাটা লিটারেরি গেজেট এবং হেসফেরাস। ওকে, দেখো ভুল করো না, বারবার বলছি, এই দুটো হচ্ছেও কিন্তু আমাদের পেপার, কিন্তু কার এটা? এটা হচ্ছে নব্যবঙ্গীয়দের। 47 দেশের কথা, দেশের কথা গ্রন্থটি কার লেখা? গণেশ দেউস্কর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেশের কথা এই যে গ্রন্থটি, এটা কার লেখা? বলো কি হবে অ্যান্সার? এই লড়াই থামাও, আপাতত লড়াই থামাও ভাই, আগে কোশ্চেন অ্যান্সার করো। লড়াই হবে পরে, আগে প্রস্তুতি। বলো কি হবে অ্যান্সার? দেশের কথা গ্রন্থটির লেখক কে ছিলেন? দেশের কথা গ্রন্থটির লেখক কে ছিলেন? গণেশ দেউস্কর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভেরি গুড। তাহলে দেখো, দেশের কথা একটি ইম্পর্টেন্ট বই, গণেশ দেউস্কর ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি গুড, সঠিক অ্যান্সার একদম। তাহলে সঠিক অ্যান্সার কি আছে আমাদের? গণেশ দেউস্কর, ঠিক আছে? আচ্ছা, বাদ বাকিদের নাম বললাম না, তোমরা জানো বাদ বাকিদের ইসের কথা, বইয়ের কথা। নেক্সট 48 চলে আসি। 48 কি বলেছে? হিস্ট্রি অফ টিপু সুলতান, আরেকটি বই। তো হিস্ট্রি অফ টিপু সুলতান গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? মহিবুল হাসান, ভিপি মেনন, মৌলানা আবুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বসু। কে ছিলেন? বলো, হিস্ট্রি অফ টিপু সুলতান গ্রন্থটির রচয়িতা কাকে বলবো? হিস্ট্রি অফ টিপু সুলতান বইটার নাম আশা করি তোমরা প্রত্যেকেই শুনেছো, অনেকেই শুনেছো।
কে ছিলেন বলো? হিস্ট্রি অফ টিপু সুলতান, কি হবে আনসার? মহিবুল হাসান, ভিপি মেনন, মৌলানা আবুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বসু। অবভিয়াসলি আনসার কি হচ্ছে? অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে বইয়ের লিস্ট নিয়ে, তাই তো? দেখো বইয়ের লিস্ট কেউ মুখস্থ করে না, অনেক বই আছে, ওই রিভিশন আকারে বইগুলোকে পড়ে যেতে হয়। মুখস্থ করবে তো ভুলে যাবে বইগুলো, যত মুখস্থ করবে বই ভুলে যাবে। তাই বইগুলো রিভিশনের আকারে দেখতে হবে তোমাকে, মানে পরপর পড়ে যেতে হবে, যত প্র্যাকটিস করবে মনে থাকবে। এরকম বেশ কিছু বই আছে যেগুলোকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে প্রশ্ন আসছে বলে আমরা গুরুত্ব পাচ্ছি আর কি। তাহলে সেটা কি? মহিবুল হাসান হিস্ট্রি অফ টিপু সুলতান গ্রন্থটির রচয়িতা ছিলেন। চলো দেখি অ্যান্সার কি আছে। এ, তাহলে এ হচ্ছে ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে মহিবুল হাসান হিস্ট্রি অফ টিপু সুলতান গ্রন্থটির বইটি রচনা। নেক্সট চলে আসি 49 শেরি বঙ্গল। তো সবাই জানো, এটা আর কিছু বলার নেই আমার। শেরি বাংলা নামে কে পরিচিত ছিল? মুজিবুর রহমান, সুভাষচন্দ্র বসু, ফজলুল হক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা সবার মুখে মুখে অ্যান্সার হবে, এই প্রশ্নটার উত্তর সবার মুখে আসবে। বলো কি হবে অ্যান্সার? চট জলদি অ্যান্সার হোক। তাহলে শের ই বাঙ্গাল নামে, শের ই বাঙ্গাল নামে কে পরিচিত ছিলেন? শের ই বাঙ্গাল মুজিবুর রহমান, সুভাষচন্দ্র বসু, ফজলুল হক নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? কে শের ই বাঙ্গাল? কে কে মুজিবুর রহমান বলছো? আয় গোপাল, বাংলার বাংলার কৃষক প্রজা পার্টির নেতা। কি হবে? কি বাংলার শুভঙ্কর কেটে দিলে কেন? কি হবে? একদম ঠিক আনসার। আমি দেখলাম এই অ্যান্সারটা ভুল হচ্ছে, একদম ঠিক। চলো তাহলে অ্যান্সার হচ্ছে ফজলুল হক। তাহলে ফজলুল হক ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? তাহলে শেরি বাঙ্গাল নামে কে পরিচিত? ফজলুল, তাই তো? মুজিবুর রহমান হচ্ছে না কিন্তু। চলো তাহলে চলে যাই লাস্ট প্রশ্ন আজকের জন্য। ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জাতীয়তাবাদী জাতীয়তাবাদী ধারার একজন ঐতিহাসিকের নাম বলো। ইতিহাসের অনেক অ্যাপ্রোচ আছে জানো তো, অনেক ধারা রয়েছে। আমরা শুধুমাত্র ইতিহাসকে বলি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, ইউরোপের ইতিহাস, কিন্তু এগুলো হচ্ছে ইতিহাসের ভাগ, আমরা যুগ হিসাবে ভাগ করেছি। আর ধারা মানে চর্চার ধারা, সেরকম হিসাবে আমরা কেমব্রিজ গ্রুপ পাই, মার্কসিস্ট গ্রুপ পাই, ঠিক আছে, অ্যান্টিকুইটি হিস্ট্রি পাই, ন্যাশনালিস্ট হিস্ট্রি পাই, কলোনাইল হিস্ট্রি পাই, এরকম অনেকগুলো সেপারেশন রয়েছে হিস্ট্রির, বোঝা গেছে? তো এগুলোকে বলে ধারা, অ্যাপ্রোচ অফ হিস্ট্রি, হিস্ট্রির অ্যাপ্রোচ বলে এগুলোকে। তো এখানে সবার প্রথমে আমাদের যে ধারার জন্ম হয়েছিল তাকে বলা হতো কলোনাইল ফ্রেজ, মানে ঔপনিবেশিক ধারা, ঔপনিবেশিক জাতীয়তাবাদী ধারা, ঔপনিবেশিক ধারা, যেখানে ওই ধারার যে সমস্ত ঐতিহাসিকরা ছিলেন তারা কি করতেন? পাশ্চাত্য মানে ব্রিটেনের কালচারকে, ব্রিটেনের হিস্ট্রিকে সবার সামনে উপস্থাপন করতেন, মানে তাদের চোখে ব্রিটেন ইজ দ্য বেস্ট, এই হচ্ছে মেইন কথা। তো এইটা দেখে ভারতীয়রা কোনো সময় চুপ করে থাকবে না, তাই ভারতীয়দের মধ্যে আরেকটি নতুন ধারার জন্ম নেয়, যেটাকে বলা হয় জাতীয়তাবাদী ধারা, ন্যাশনালিস্ট কনসেপ্ট বা অ্যাপ্রোচ। যেখানে আমরা কাকে দেখতে পাই? সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের যারা ভারতকে ঊর্ধ্বে দেখিয়েছেন, বলেছেন ভারতের কালচারই ভালো, ব্রিটিশরা এসে সেটা নষ্ট করেছে, ঠিক আছে? তো যারা ভারতকে ঊর্ধ্বে দেখিয়েছেন জাতীয়তাবাদে উদ্ভূত করার জন্য, তাকে আমরা জাতীয়তাবাদী ঐতিহাসিক বলে থাকি। এখানে একটা কথা বলি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে, তোমরা প্রত্যেকেই হয়তো পড়েছো, হয়তো না ডেফিনেটলি পড়েছো, সেটা হচ্ছে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়, তাই তো? গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। তো এই যে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলার যে মানে পন্থা, এটা গুপ্ত যুগের কোনো বইতে কিন্তু লেখা নেই যে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। কোন রাইটার, গুপ্ত যুগের কোন রাইটার কোন বইতে এই কথাটা উল্লেখ করেনি। তাহলে এটা কারা এনেছে? এটা এনেছে জাতীয়তাবাদী ধারার যারা মানে ঐতিহাসিক বা পর্যায়ে রয়েছে, তারা কি করেছে? ভারতের সভ্যতা বা ভারতের সংস্কৃতি, ভারতের কালচার, ভারতের স্থাপত্য ভাস্কর্য, এইগুলোকে ঊর্ধ্বে আনার জন্য গুপ্ত যুগকে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে তারা এনেছিল, ঠিক আছে? এবং
সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে তারা সেই সময় গুপ্তযুগকে সুবর্ণ যুগ বলে দিয়েছে, ঠিক আছে। আর এই যে সুবর্ণ যুগ বলে দিল, এই ধারাটাই কন্টিনিউয়েশন কিন্তু চলেছে। তাই এই ধরনের ঐতিহাসিকরা হলেন জাতীয়তাবাদী ঐতিহাসিক, আর কিছুই না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে জাতীয়তাবাদী ঐতিহাসিক পর্যায়ে বা ধারাতে আমরা কাকে দেখতে পাবো? এখানে দেখো পট্টবী সীতারামাইয়াই রয়েছে। তাহলে পট্টবী সীতারামাইয়া ইজ দ্য রাইট অ্যান্সার হবে আমাদের, ঠিক আছে। দেখো অনিল শীল, সুমিত সরকার, এরাও কিন্তু ধারাবাহিক বিভিন্ন ধারার ঐতিহাসিক। কেউ মার্ক্সীয় ধারা রয়েছে, ঠিক আছে, এরা মার্ক্সীয় ধারার ঐতিহাসিক। তো এটা হচ্ছে সেই ভাগ। তো অ্যান্সার কি আছে আমাদের? অ্যান্সার হচ্ছে এ। তো যদি কোনো সময় সুযোগ হয় তোমাদের ইউটিউব ক্লাসে করানোর চেষ্টা করতে পারি আমি, তবে এটা অনলি ফর WBCS এর ক্ষেত্রে বেশি লাগে, ঠিক আছে, অ্যাপ্রোচ অফ হিস্ট্রি। তবে মাঝে মধ্যে বিভিন্ন পরীক্ষায় ওই ছোট্ট করে একটা কোশ্চেন করে দেয় আর কি, যে বলো এটা কি হবে। তো এই হলো ব্যাপার। তো 50টা প্রশ্ন তোমাদের করাতে পারলাম, এবং আমি যথেষ্ট থ্যাঙ্কফুল যে তোমরাও আমার সঙ্গে উইকলি রিভিশন ক্লাসে 50টা প্রশ্ন করে নিতে পারলে বা করলে। তার জন্যই ক্লাসটা এত সুন্দর হলো, তোমাদের ছাড়া এটা সম্পূর্ণ ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। তো শেষ করব ক্লাস। শেষ করার আগে হোমওয়ার্কের প্রশ্ন অবশ্যই দেখাবো, যেটা তোমরা ক্লাসের শেষে অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার করবে, আমি চেক করে দেব। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের আবার তোমাদের নাম অ্যানাউন্সমেন্ট করব। তো শেষ করি ক্লাস। শেষ করার আগে ছোট্ট করে বলে দিই, যারা আমাদের কাছ থেকে আজকেই শেষ অফারের এই ব্যাচটা নিতে চাও তারা আজকেই নিয়ে নিও, কারণ এই অফারটা কিন্তু আর থাকছে না। ডবল ভ্যালিডিটি উইথ 23% ফ্ল্যাট ডিসকাউন্ট। কি করে ব্যাচটা নেবে? মিশন পঞ্চায়েত বা WBCS। প্রথমে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করলেই ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন তুমি পাবে। সেই স্টোর বা দোকানে টাচ করলেই ফাইন কোর্সেস বলে লেখা আছে, এবং সেখানে ছোট ছোট বক্স আছে যেখানে লাইভ ক্লাস, ই বুক, টেস্ট সিরিজ এরকম ভাবে রয়েছে। তুমি লাইভ ক্লাস অপশনে এসে টাচ করো, করলেই তুমি সমস্ত ব্যাচগুলোকে পেয়ে যাবে। একটু স্ক্রল করে দেখে নাও তুমি কোন ব্যাচটা নিতে চাও। অ্যাজ এ এক্সাম্পল যদি আমি মিশন পঞ্চায়েত বলি, তাহলে মিশন পঞ্চায়েত ব্যাচটা খুঁজে নাও। নেবার পর এই যে ছবিটা রয়েছে সেখানে টাচ করলেই ব্যাচটার ভেতরে তুমি এন্ট্রি নিতে পারবে। নিলেই প্রথমেই দেখবে অলরেডি একটা কুপন কোড অ্যাপ্লাই করা রয়েছে, যেখানে লেখা আছে সেভ 20 কুপন অ্যাপ্লাইড। ওই কুপন কোডটাকে রিমুভ করতে হবে। তাই যেখানে সেভ 20 কুপন অ্যাপ্লাইড রয়েছে সেই বক্সে টাচ করো, করলে নেক্সট পেজ খুলবে। সেখানে ইউজ কয়েন বলে লেখা আছে, পাশে একটা বক্স, সেই বক্সে টাচ করলে রাইট হয়ে যাবে, মানে তুমি কয়েন ইউজ করে ফেললে। আর ইউজ কয়েনের ঠিক নিচে তোমার আরেকটি খালি বক্স আছে এরকম, যেখানে লেখা আছে এন্টার কুপন কোড। কুপন কোডটি প্রবেশ করান। সেখানে লিখবে ক্যাপিটালে Y368, লেখার পর ওর পাশে যে অ্যাপ্লাই বলে বটনটা আছে সেটাতে প্রেস করবে। নিচের অ্যাপ্লাই বটনে প্রেস করবে না, Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করবে। তাহলে তুমি 23% ডিসকাউন্ট এবং ডবল ভ্যালিডিটি দিয়ে ব্যাচটা নিয়ে নিতে পারবে, ঠিক আছে। ডিটেলসের জন্য বা ভর্তির জন্য যোগাযোগ করতে পারো নাম্বার 8013492626 নাম্বারে। যারা এই ক্লাসের PDF নিতে চাও বা যারা রেগুলার বেসিস হিস্ট্রি ক্লাসের লিংক এবং PDF নিতে চাও, তাদের জন্য হিস্ট্রির একটি গ্রুপ রয়েছে। তোমরা ইচ্ছে করলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন্ট হতে পারো। তো জয়েন্টের জন্য হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠালেই তুমি গ্রুপ জয়েন্টের লিংক পাবে। লিংকে টাচ করে তুমি গ্রুপে জয়েন করতে পারবে। নাম্বারটা হচ্ছে 8013492626 এই নাম্বারে, ঠিক আছে। চলো শেষ করি ক্লাসটা। তার আগে অবশ্যই হোমওয়ার্কের প্রশ্নটা দেখিয়ে দিই। হোমওয়ার্কে কি রয়েছে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বন্ধ করেছিলেন? লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড ল্যান্সডাউন নাকি লর্ড মায়ো? ঠিক আছে, তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বন্ধ করেছিলেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা, খুব সোজা একটি প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই ক্লাসের শেষে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার করতে ভুলো না, ঠিক আছে। চলো শেষ করছি ক্লাস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা পুরো দেখার জন্য। ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে অবশ্যই হোমওয়ার্কের প্রশ্নটা লিখবে। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেল সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে, নতুন একটি টপিক নিয়ে তোমাদের সঙ্গে। কারণ তোমরা সবাই জানো সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 11টা মানেই হিস্ট্রি ক্লাস আড্ডা 247 WBCS টপার চ্যানেলে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এগেন। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।